চতুর্থ পর্ব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজি কিবরিয়া। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার টিম মেম্বার যারা রয়েছে বরাবরের মতো তাদেরকে আরো একবার পরিচয় করিয়ে দিয়ে আপনাদের সঙ্গে লোবান, সুমন এবং রেহান। আজকে ডর যে জায়গাটি থেকে আপনাদের কাছে পরিবেশিত হচ্ছে, ইনফ্যাক্ট আমরা বলতে চাই পুরো সপ্তাহব্যাপী ডরের টিম যে জায়গাটিতে বসে কাজ করেছে গভীর রাতে নিশ্চয়ই, সেই জায়গাটি হচ্ছে দিনাজপুরের কড়াইবিল, ধুকুরবাড়ি হাট। অনেকেই আপনারা চিনে থাকবেন। আজকের এই দিনাজপুরের কড়াইবিলের সম্পর্কে যে অতিভৌতিক কথাগুলো শোনা যায়, আমরা সে কথাগুলো আপনাকে বলবো। আরেকটি বিষয়, অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখছি, সুমন এবং রেহান ওখানে গেছে বেশ দেরি করে। তার আগেই এই সপ্তাহে যারা ডরে এসে তাদের জীবনের অভিজ্ঞতার কথাগুলো বলতে চেয়েছিলেন, তাদেরকে নিয়ে আমাদের একটি টিম রওনা হয়ে যায় এবং সুমন ও রেহান সেখানে গিয়ে জয়েন করে। আমরা তাদের কাছ থেকে তাদের জীবনের এবং সেই সব জায়গার অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তবে তার আগে বলতে চাই, দিনাজপুর থেকে 30 থেকে 45 মিনিটের যাত্রা করলে আপনি কড়াইবিলের দেখা পাবেন। পুনর্ভবা একটা নদী আছে। তো কড়াইবিল অনেক অনেক জনপ্রিয়, কিন্তু একটা সময় ছিল যখন রামসাগর এলাকার রাজারা প্রজাদের শাস্তি দিয়ে এখানেই নাকি ডুবিয়ে মারত। এটা অনেকেই বলে থাকেন। কোন এক অজানা ইতিহাসবিদের বর্ণনা থেকে জানা যায় যে মুঘল আমলের পয়সার খোঁজে এই বিল নিয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন ওই ইতিহাসবিদ। এমনকি সুদূর কলকাতা থেকে এসে প্রায় 1.5 মাস সময় কাটিয়েছিলেন এই এলাকাতে। বাকি কথাগুলো আমরা রেহানের কাছ থেকে শুনব। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ডর এবিসি রেডিও FM 89.2-এ। প্রথমেই আমরা সুমন ও রেহানের ঢাকা থেকে যাওয়ার বেশ কিছু ক্লিপিংস আমরা শুনবো। এখানে একটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, সুমন এবং রেহান ডর অনুষ্ঠানের যে কোনো কাজ করতে গিয়ে তাদের অ্যাক্টিভিটিস গুলো রেকর্ড করতে হয়। সেখান থেকে কিছু চুম্বক অংশ যাওয়ার পর্বের কিছু মজার ঘটনা বা মজার কথোপকথন আপনাদেরকে আমরা শোনাবো। তারপর আমরা মূল জায়গাতে প্রবেশ করব। চলুন শুরু করা যাক। ছাড়তে কেমন সময় লাগবে আল্লাহ জানে। তো 3:30টায় ছাড়ার কথা। তোর কি রুচি বলে কিছু নাই? তুই বাস একটা এমন বাসে ঠিক মতো আমি বসতেও পারতেছি। বাস বউও না খাবারও না, রুচির কি আছে আমি বুঝলাম। তো রুচির থাকবে না একটা বাসের এক জায়গায় যাবি উঠবি যাবি গায়ে। মানে কি তুই 8 ঘন্টা 10 ঘন্টা একটা জায়গার মধ্যে বসে থাকবি? 11 ঘন্টা ভালো 11 ঘন্টা বসে থাকবে, একটা সিট ভালো হইতে হবে না? এই সিটটা যথেষ্ট। দেখ দোষ, একবার ঘুমাই গেলে বুঝছো, আমার তো প্ল্যান আছে। আমি বুঝতে পারছি তোর তো সবসময় মুড়ি টিনে উঠতে অভ্যাস, এটাই তোর কাছে মনে হচ্ছে একদম এটা মনে হচ্ছে হেভি বাস লাগছে। আমার কথা হচ্ছে আমার তো যাইতে হবে, তাই না? এখান থেকে ডাইরেক্ট বিরলে পৌঁছায় মন্দা, তাই না? এখন যদি পরের বাস যদি ধরতে যাস তাহলে পৌঁছাবি রাত্রে 4টা-5টায়, তখন আমরা কি করবো? দোস্ত যে জায়গায় যাইতেছি বুঝছো, ওই জায়গার কাহিনী যেটা তো কতটুকু কি মনে হইতেছে তোর, সত্যতা কতটুকু হইতে পারে? আমি দোস্ত যে লোকেশনটার বর্ণনা শুনলাম ডট টিমের কাছ থেকে, আমার লোকেশনের বর্ণনা শুনে মনে হয়েছে যে হেভি ভয় পাওয়ার বিষয় আছে ওখানে। হ্যাঁ, লোকেশন অনুযায়ী ভয় পাওয়া। আমার যেটা একমাত্র বিশ্বাস কি জানো, ওই যে ওই ভাইদা ওই যে ইয়ে আছে না, ওই যে হিস্টোরিয়ান ভাইজান, তোমার নাম বলা যাবে না, যাই হোক। তো ওনার কথা, উনি তো শিক্ষিত একজন মানুষ, তাই না? এমন না যে সায়েন্স থেকে খুব দূরে। তো আমার মনে হয় কিছু একটা তো আছেই। দেখ দোস্ত, এই গাড়ির মধ্যে বসে এই মুহূর্তে তোর এই লেকচার শোনাচ্ছে, ঝালমুড়ি খেলে অনেক ভালো লাগতো। যা তাহলে ঝালমুড়ি খা। এই বাবা। 9 ঘন্টার জার্নি শেষে বিরল বাস স্ট্যান্ডে পৌঁছে যাই আমি এবং সুমন। তারপরে শুরু হবে আমাদের দ্বিতীয় যাত্রা। দোস্ত কাহিনী দেখছো, ভিড়ভাড়টা তো কম না, খালি গাড়ি আর ট্রাক একটু কম মনে হচ্ছে দেখাচ্ছে। তোর কাহিনীটা কাহিনীর আগে চল একটু চা খাই, আমার চাঙ্গা হই। আমার এত ঘন্টার জার্নি, শরীর বসে গেছে। তোর চালু তুই থাকলে ভাই আর একটুখানি পরে পৌঁছে যাবো। এখন আবার এখানে একটা হল্ট না মারলে হয় না। তোর কি বললি? এখন আবার এখানে আর একটা হল্ট না দিলে হয় না? বাংলায় তো বাংলায়। আচ্ছা, এখন আবার এখানে আরো কিছুক্ষণ না দাঁড়ালে হয় না?
ওকে, এই তো লাইনে আসছিস, কিন্তু কারওয়ান বাজারের কথা কি করতেছিস? কারণ বাজারের মতন এই ভিড় বেটা, মানে কি বুঝলাম না, কই আছে? তুই কি ভাবছিস মানে ওই ভিড়ভাড়টা কি সব ঢাকা শহরে আর কারওয়ান বাজারে আছে, আর বাকি সব কি ওই শুনশান নীরব নাকি? আরে না, ওইটা না, বাট ওই যে ঢাকার বাইরে আসছি না, মনে করে একটা ব্যাপার থাকে যে এখানে সবাই খুব কুইক ঘরে ফিরে যাবে, এটা মনে হয় এক্সপেক্টেড, এটাই দেখুন। আচ্ছা, কুইক ঘরে ফিরা বাদ দে, চল কুইক করে তাড়াতাড়ি চা খাই, তারপরে আবার হাঁটতে হবে না এখান থেকে? হ্যাঁ, অল্প অল্প কিছুক্ষণ, বেশি দূর না। তাহলে চল একটা জোস একটা চা খায়া হাঁটা ধরো। ওকে দোস্ত, চল। এখান থেকে প্রায় 15 মিনিট হেঁটে আমরা পৌঁছাই করইবিল। সেখানে বহু কষ্টে একটা নৌকা জোগাড় করে আমরা আমাদের স্পটের উদ্দেশ্যে রওনা দিই। মামা, আর যাই কস, রাতের বেলা নৌকার মজাই কিন্তু আলাদা। যা বাতাস, জোস লাগতেছে রে। একদম খাঁটি কথা কইছিস দোস্ত। ওই যে দেখ, আলো দেখা যাইতেছে, দেখছস? ওই ডান দিকে যে, হ্যাঁ, ওইখানেই আজকে রাত্রে মনে কর আমাদের আড্ডা জমবো, বুঝছিস? ওরে বাবা, তো প্রায় কাছাকাছি চলে আসছি। অনেক কাছাকাছি। তাহলে এক কাজ করি, মানে রাতের বেলা দোস্ত আমার মজা লাগতেছে। মাঝি ভাই, একটু ঘুরে টুরে যান না, একটু দূর দিয়ে যান, একটু সময় বেশি লাগায় যান, একটু হাওয়া বাতাস খাই রাত্রের বেলা। ভাই সকালে ঘুরবে ভাই, রাতের বেলা তোমাকে নিয়ে বিপদে ফেলবো কি? কেন, বিপদের কি আছে? কিছু হয়েছে নাকি? কত কিছু দেখান মালিক, বুঝিও না, দেও দেই না। দোস্ত, মনে হয় ঠিক জায়গায় আসছি রে মামা। ভাবে তো তাই কয়। এখন করাইবিলের পাশে বসে আছি, এখানের হিস্ট্রি সম্বন্ধে তো তোরে আমি আগেই কইছি। আর আমাদের ভাই ব্রাদার যারা আছে আমাদের সাথে, কি অবস্থা ভাইজান? খবর কি আপনার? কি আমাদের কি নাম দাম কিছু কইবেন না নাকি? ভাই, আপনি শুরুতেই পোতায় গেলেন কেন? একটু ভালো করে বলেন, ভয় পাইতেছেন? এর আগে কখনো বিলে গেছেন, হাওড়ায় গেছেন? হ্যাঁ, হাওড়া গেছি। তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে, তাহলে একটু মানে পোতায় না থেকে একটু খুলে কথা বলুন। গাজীপুরে। আবার একটু বলেন। আমার নাম মহসিন আহমেদ, বাড়ি গাজীপুরে। গাজীপুরে বাড়ি? জি জি। আচ্ছা, ভূত বিশ্বাস করেন? বিশ্বাস আগে করতাম না, কিন্তু আমাদের সাথে যে আচরণটা হয়েছে এরপর থেকে না বিশ্বাস করে পারলাম না। এটা তুই কেমন প্রশ্ন করলি? ভূত বিশ্বাস না করলে কি আসতো আমাদের সঙ্গে? এরপরে আপনার নাম কি? আমার নাম ইবনে ওমর। ইবনে ওমর? জি। বাহ, আপনার নামটা? মোহাম্মদ সবুজ হোসেন। সবুজ একটু হোসেন। জোরে বলা লাগবে। রেহান, তুই তো অলস, একটু মাইকটা ধর আগায় যায়। আমি ধরতে পারব না ভাইজান, একটু নেন না, ওনার হাতে ওমর ভাইয়ের কাছ থেকে নিয়ে বলেন। আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন। কোথা থেকে আসছেন আপনি? আমি মানিকগঞ্জ থেকে আসছি। মানিকগঞ্জ থেকে? মানিকগঞ্জের বিখ্যাত কিছু আছে? সবই বিখ্যাত। আচ্ছা, আপনিও তো বিখ্যাত, আজকের পরে তো বিখ্যাত হয়েই যাবে। যাই হোক, তো আমার মনে হয় ব্যাপারটা আমি আগে একটু সবাইরে বলে দিই যে আমরা এই জায়গাটায় কেন আসছি। প্রথমেই যার কাছ থেকে আমরা এখানের অবস্থানটা শুনছি যে এখানে অদ্ভুত কিছু হইতে পারে, সে একজন ইতিহাসবিদ, তার ধর্ম হচ্ছে খ্রিস্টান। সে এখানে আসে মোগল আমলের কিছু পয়সা বা এই ধরনের কিছু জিনিসের খোঁজে। তো করাইবিলের ব্যাপারে যখন উনি জানতে পারে, তখন উনি ঘাটায় একটা ব্যাপার জানলেন যে করাইবিলে একসময় রাজা বাদশারা এখানে প্রজাদেরকে শাস্তি দিত। এখানে আইনা নাকি তাদেরকে ডুবায় মারা হতো কিংবা মায়েরা ডুবায় ফেলা হতো। ইভেন এখানে একটা নরবলির ব্যাপার ছিল। নরবলি জিনিসটা একসময় ছিল, এবং নরবলিটাকে ধরা হইতো এভাবে যে দুই জগতের, জগৎ যদি দুইটা থাকে, একটা থাকে কালো জগৎ, একটা থাকে সাদা জগৎ, তাহলে এই দুই জগতের মিশ্রণ ঘটানোর জন্য নরবলি দেওয়া হইতো। তো এই ইতিহাসবিদ কিন্তু এগুলো নিয়ে জানতো না। সে ওই কড়াইবিলে পয়সা ঘাটাইতে ঘাটাইতে সে মন্ত্র উচ্চারিত হইতে নাকি ওখানে শুনতে পায়। তার কথা অনুযায়ী বিভিন্ন রকমের, সে যখন কাজ করতো অদৃশ্য ভাবে মনে হইতো দূর থেকে অনেকগুলো মানুষ একসাথে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতেছে। এবং ওই মন্ত্র উচ্চারণের সময় বিশেষ করে এটা মনে হয় সবার জানা আছে একটু, যে আগরবাতি, মোমবাতি, ধূপ এগুলা জ্বালানো হয়। তো ওই দেখা যায় ধূপের ঘ্রাণও পাইতো সে, কিন্তু কোনো কিছু দেখতো না, কিছুই দেখতো না। সে পাগলের মতন খালি ঘুরতো, চারিদিকে দেখতো, তাকাইতো, কিন্তু সে কিছু দেখতে পাইতো না, কিন্তু এগুলো সে শুনতে পাইতো। ঘোর লাগা চোখে সে নাকি এমনও দেখছে যে একটা বা দুইটা মহিলা এবং একটা দুইটা লোক সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কুকুরের গলা কাটা ওখান থেকে রক্ত খাচ্ছে। তো পরবর্তীতে আমরা এটা ঘাটায় যেটা দেখলাম যে সে আমাদেরকে, একজন খ্রিস্টান ব্যক্তি কতটুকু জানে হিন্দু ধর্ম সম্বন্ধে, কিন্তু সে আমাদেরকে খুব স্পষ্টভাবে ওইখানে একটা ডমরু গাছ আছে, সেই ডমরু গাছ আমাদেরকে দেখায় দিল। আমরা ইচ্ছা করলে আপনাদেরকে এখনো দেখাইতে পারি, ওই যে ওই সাইডে একটা গাছ আছে,
তো এই ব্যাপারগুলো সে যখন জানলো তখন আমরা কি করলাম, তার কাছ থেকে ওই মন্ত্রটা আমরা লিখে নিলাম। কোন রকমের যতটুকু বোঝা গেছে, ওগুলো তো আমরা ওইভাবে বলতেও পারি না সংস্কৃত ভাষায়। হ্যাঁ, কোনো একটা কিছু শেষে চামুন্ডা দেবীর নাম ছিল, এতটুকু আমি শুধু বলতে পারছি। ওইটা নিয়ে আমরা গিয়েছিলাম এক পুরোহিতের কাছে, যারা মন্দিরে থাকে আর কি, সংস্কৃত ভাষা জানে কিছুটা হলেও, ভালো রকম জ্ঞান রাখে, বেদ সম্পর্কে জ্ঞান রাখে, গীতা সম্পর্কে জ্ঞান রাখে। তার কাছে যখন আমরা এটা দেখাইলাম তখন সে 3টা বাক্য বলছে আমাকে আর সুমনকে। প্রথম বাক্যটা বলছে নরবলি, দ্বিতীয় বাক্যটা বলছে চামুন্ডা দেবীর সন্তুষ্টি, এবং তৃতীয় বাক্যটা বলছে আপনারা চলে যান। সে আমাদের সাথে আর কোনোভাবেই কোনো কথা বলবে না, কারণ সে একেবারেই খুশি হয়নি এই মন্ত্রটা দেখে। তো আপনারা বুঝতেই পারছেন, আমাদেরকে যখন ওই পুরোহিত বলছে যে চলে যান, আমরা যে চলে যাই নাই, চলে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমরা তো চলে যাই নাই এবং আপনাদেরকেও রেখে দিছি। এবং আপনাদের এটা আমি আরো একবার বলে দিই, সবসময় আমি এটা বলি, সেটা হচ্ছে যে আমি আর সুমন, আমরা 2 বন্ধু, আমরা কিন্তু ভয় পাইতে আমাদের খুব ভালো লাগে। এমন যেন কেউ না ভাবে যে আমাদের দুর্দান্ত সাহস, আমরা কোনো ভয় পাই না। এবং আপনারা যে 4 জন আছেন, আজকে আপনারা কতটুকু ভয় আমাদেরকে পাওয়াইতে পারেন সেটা আমরা একটু দেখব। তো দোস্ত, লেকচার বহুত দিছস, এবার এক কাজ করি, আমরা শুরু করি। কারে দিয়ে শুরু করব? আমার যার নামটা খুব পছন্দ হয়েছে, ওমর ভাই। ইবনে ওমর, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে ওমর ভাই আপনাকে দিয়ে শুরু করি আজকে। জি ভাই। বাড়ি যেন কোথায় বললেন আপনার? কুমিল্লাতে। কুমিল্লা কোথায়? কুমিল্লা বরুড়া থানা, গ্রাম বেউলাইন। আচ্ছা, কি করছেন আপনি এখন? এখন আমি বর্তমানে পড়ালেখা করছি। এখন আমার আম্মু মারা গেছে ছোটকালে, তো মারা যাওয়ার পরে আব্বু দ্বিতীয় বিবাহ করছে, তো তার কাছে আর থাকি নাই, নানুদের বাড়ি চলে আসছি। তো নানুরে আমার ছোটকাল থেকে বড় বানাইছে, বা আমি এখনো তাদের দোয়ায় এখনো তাদের কাছে। কিসে পড়ছেন এখন? 9 এবার। ক্লাস 9 পড়ছেন? জি। আপনি এত দূর আসছেন, আপনার বাসা থেকে কোনো ঝামেলা করে নেই? জি, বললামই তো আমার আম্মু নাই, সেহেতু আমার প্রতি কারো এরকম দায়িত্ববোধও নাই। তো আমার মামারা বা আমার নানুরা যতটুক পারে আমার ততটুক তাদের আগলে রাখে। আর যখন তাদের আয়ত্তের বাইরে চলে যায়, তখন আমার নিজের মন মতো আমি চলাফেরা করি। আপনি কি ইচ্ছা করে কখনো আয়ত্তের বাইরে চলে যান? তা না, মানে এমনিতেই আমার আম্মু নাই, তার জন্য আমার উদাস মন, কোনো সময় আর কারোর সাথে মিশতেও ভালো লাগে না। ছোটবেলা থেকে আমার এরকম। আমাদের দেশটারে আমরা কি বলি বলেন তো? বাংলাদেশ। আর এটাকে আমাদের নিজেদের দেশ বলে আরেকটা নামে আমরা ডাকি, মাতৃভূমি। আপনাকে কে বলছে আপনার আম্মা নেই? এভাবে কখনো ভাববেন না। তবে ওই কথাতে আমি এটা বলতে পারি যে আপনি খুব সাহসী। অনেক এই বয়সে আপনি যেই সাহস দেখাইছেন, তো আপনি অনেক সাহসী একটা ছেলে, এবং আপনি নিজে আপনার অনেক নিজের টেক কেয়ার করতে পারবেন। জি ভাই, আপনারা দোয়া করেন। অবশ্যই। কি ঘটেছিল আপনার? আমার একদিন আমার মামায় বলল যে, আমার সাইকেল ছিল, আমি স্কুলে যেতাম। তো কোন ক্লাসে পড়তেন তখন? তখন আমি পড়তাম, আজ থেকে 2 বছর আগের কথা, তখন আমি 7 পড়তাম। তো একদিন আমার মামা বলল যে, হলুদ আর মরিচের গুঁড়া তো, মানে গ্রামে তো আর প্যাকেট ওইগুলা কিনা খায় না, সবাই ভাঙাই খায়, মেশিনে ভাঙায়। জি। আমার মামা বলল যে, যাইয়া হলুদ মরিচের গুঁড়া ভাঙাই আনো। তখন বিকাল, আমি তার কথা শুনে বললাম আচ্ছা ঠিক আছে যাই। কুমিল্লার কোন জায়গায় এটা? কুমিল্লা বেউলাইন। বেউলাইন, জি। বলছে পরে, তারপর আমি হলুদ মরিচের গুঁড়া সাইকেলের পিছে নিয়ে বাইন্ধা আমি রওনা হয়েছি যে হলুদ মরিচের গুঁড়া ভাঙাবো। আপনি একটু আমাকে বলবেন যে আপনি যে এলাকার কথা বলতেছেন, ওই এলাকাটা মোটামুটি কেমন দেখতে? ওইখানে কি গাছগাছালি বেশি, নীরব এলাকা নাকি সরব এলাকা? বরুড়া তো হলো একটা আপনার শহরের মতোই প্রায়, আর ওই পাশটা হলো আরো একদম মানে গ্রাম। মানে আপনি যেখানে থাকেন? আমি যেখানে থাকি, জি, আমি যেখানে থাকি সেখানে একদম গ্রাম্য বেউলাইন। জি। তো ওখানে কিছু ছবি আমি ওখান থেকে তুলে আনছি, সেটা আপনাদের দেখাবো। বিদায় রেহান, ওনার কাছ থেকে মোবাইলটা একটু নিয়ে নিস, আমরা ছবিটা দেখে নিব। ছবিটা দেখে দিব ব্লুটুথে করে। ওকে। হ্যাঁ জি। তো আমি কিছু ছবি তুলে আনছি। আমাদের ওখানে মনে করেন হিন্দু ঠাকুর আছে না, ঠাকুররা আগে বসবাস করত। ওইখানে কিছু পোড়া বাড়ি আছে, পোড়া বাড়ি মানে আগের দিনে আমার নানু বা তাদের আগে ওই বাড়িগুলা দেখে আসতে বেশ কয়েক প্রজন্ম। হ্যাঁ, প্রজন্ম ধরে। মনসামুরা বলে একটা গাছ আছে, মানে এত মোটা তেঁতুল গাছ, মনে আপনারা কেউ দেখেন না এখানে? না, আমি দেখছি তেঁতুল গাছ। তুই দেখোস না? দেখছি, বাট এমন ভাবে বললি যেন তুই লন্ডন থেকে আসছস। আমি গাছ চিনি না দোষ, আমি যেটা দেখছি ওটা তেঁতুল গাছ কিনা আমি কেমনে কম। ঘাস চিনস তো? হ্যাঁ, ঘাস চিনি। তুই যেটা খাস। ঠিক আছে, তুই খাস সেই জন্য তুই চিনস। তারপরে কি হলো? জিবে এরকম একটা তেঁতুল গাছের ছবি আমি আনছি, ওখানেরও কিছু কাহিনী আছে। তো আমার যে সময় হলুদ মরিচ গুঁড়া ভাঙাইতে বলছিল, আমি সাইকেল নিয়ে আস্তে ধীরে ঘুরে পুরা যাইতেছিলাম। আমাদের এলাকার পাশেই সেই মিশিংটা আর কি, যেখানে ভাঙানো হয় হলুদ মরিচের গুঁড়া। কোন সময়? তখন মানে সন্ধ্যা আর বিকালের মাঝামাঝি দৃষ্টে, মানে সন্ধ্যাও হবে ভাব। হ্যাঁ, তো আমি তো ভাবছি যে ওইখানে যে ভাঙাইয়া চলে আসবো সাইকেল দিয়ে তাড়াতাড়ি। তো ওইখানে যখন গেছি, যাই দেখি ওই দোকানটা বন্ধ। তা আমার মনে টার্গেট ছিল, আমার সাথে সাইকেল আছে যেহেতু, আরেকটু দূরে 3 কিলোমিটার
দূরে হবে আরেকটা এরকম দোকান আছে যে ওখানেও ভাঙানো হয়। আমি আমার সাথে যেহেতু সাইকেল আছে, আমি সাইকেল দিয়া চলে গেলাম। ওখানে যাইয়া দেখি যে আপনার মানে লোকজন, অনেক লোকজন মানে হলুদ মরিচের গুলা ভাঙাইতেছে, সিরিয়াল আর কি যারে বলে। কি করবো, আমি ছোট মানুষ, কারো উপর দিয়ে কথাও বলতে পারি না যে আমার গুলা ভাঙাই দেন, রাত হয়ে যেতেছে, আমি বাড়ি যাবো। তো সবার যখন শেষ হয়েছে তারপরে আমারে দিছে, তখন দেখি রাত হয়ে গেছে। তখন হালকা হালকা পূর্ণিমার চাঁদ দেখা যাইতেছে আর কি, আলো আছে। তখন আমার একটা কি, আমি ছোটকাল থেকেই সূরা ফাতিহা আর সূরা ইখলাস সূরা, এই 3টা সূরা পড়ে আমি বুকের মধ্যে ফু দিই আল্লাহ আল্লাহ নবীর নাম নিয়ে। আমার আম্মু মারা যাওয়ার আগে এগুলো আমার বই লেগেছে যে এইভাবে তুমি এইভাবে করবা। এগুলা আমি বুকের মধ্যে ফু দিয়া আর সাইকেলের মধ্যে উঠছি। সাইকেল তো লোহা ছিল, লোহার মধ্যে ধৈরা বাস চালাই যাইতেছি। যখন 1 কিলোমিটার আইসা গেছি তখন মানে এলাকাটা কিরকম যে নিঝুম হয়ে গেল, কোনো বাড়ি ঘর নাই। মানে আপনার এলাকাটা কেমন আছিল? এলাকাটা মনে করেন যে আপনার এক পাশে খাল, এক পাশে রাস্তা, আর এক পাশে বাগান, এমন একটা। কিন্তু ওই রাস্তা দিয়ে বাসও চলাফেরা করে, কিন্তু তখন মাঝে মাঝে চলাফেরা করে বাস। গ্রাম অঞ্চলটা তো আসে না, সামনে স্টেশনে থেমে যায়। আমি সাইকেল দিয়ে যাইতেছি, হঠাৎ মানে আমার গাটা কিরকম যেন একটা ভার ভার লাগতেছে, কিরকম যেন একটা ওজন আমার শরীরের মধ্যে অনুভব করতেছি আমি। আস্তে আস্তে যখন আমি একটা ব্রিজ আছে, সেই ব্রিজের আমি কিছু কাহিনী জানতাম না, তো আমি যখন আস্তে আস্তে সেই ব্রিজের দিকে আগাইতেছিলাম, তো তখন আমি দূর থেকে কিছু অনুভব করতে পারি। দেখি যে আপনার একটা মহিলা দাঁড়াই আছে, মানে হালকা ছায়ার মতো, তার চেহারা দেখা যাইতেছে না, আর পাশে ছোট একটা বাচ্চা দাঁড়াই আছে। আমি ভাবছি মনে হয় বাসের জন্য দাঁড়াই আছে বা রাস্তার পাশে দাঁড়াই আছে। হ্যাঁ, কিন্তু যখন আমি আস্তে আস্তে সামনে যাইছি তত দেখি আমার শরীরটা কিরকম জানি ভার হয়ে আসতেছে। আর যত সামনে যাইতেছি একটা বিশ্রী গন্ধ, যে গন্ধটা মানে আপনাদেরকে আমি এখন বুঝাইতে পারবো না। আর একটু সামনে গেলাম, মানে এখন মনে করেন যে একটু দূরে ওই মহিলাটা দাঁড়াই আছে আর একটু দূরে আমি, মানে কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। এখন আমার মানে রাস্তার মাঝখানে দাঁড়াই আছে, চুলগুলা ছাড়া, আর আপনার গায়ের মধ্যে একটা জামা পরা, ছেঁড়া বেড়া, আর যে পিচ্চি যে ছেলেটা সেটা আপনার মনে করেন যে ল্যাংটা, একটু ছোট। তো কেমন বয়স হবে পিচ্চিটা? পিচ্চিটা মনে করেন হাঁটতে পারে, মানে দাঁড়াই আছে, হাঁটানোর উপযুক্ত আর কি, অল্প বয়স, 3-2.5 এরকম হবে। মানে কালো চেহারা, কিন্তু দেখা যাইতেছে না। আমি যখন দেখলাম এই বিষয়টা, তো তখন আমার দিকে মানে কিভাবে জানি আমার দিকে এইভাবে হাত দুইটা বাড়াই আমার দিকে আগুয়ে আসতেছে, হাইটা হাইটা। তো যে আগুয়ে আসতেছে, আমি তখন আল্লাহর নবীর নাম নিয়ে এমন ভাবে একটা চিৎকার দিলাম, চিৎকার দিয়ে আমি মানে আমার খালের মধ্যে ফালাই দেওয়া হয়েছে। আমার মানে পাশে তো খাল, ব্রিজের পাশে আমার ফালাই দেওয়া হয়েছে। আমার হলুদ আর ওই সাইকেল সব খালের মাঝখানে পানির মধ্যে, আর আমি খালের সাইডে পড়ে আছি। তো 2 থেকে 3 ঘন্টা পরে আমার দেখি যে আমি একটা দোকানের মধ্যে, ওই ব্রিজের থেকে অনেক দূর গেলেই সেখানে দোকানের মধ্যে আমি অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। তখন আমার তারা বললো যে তোমার এখানে পাঠাইছে কে? আমি বলছি যে আমি আসছিলাম হলুদ মরিচ গুঁড়া ভাঙাইতে, তো আমি ওই দোকানটা বন্ধ পাইয়া এই জায়গা ভাঙাইতে আসছি। তো তারপরে তারা বলল তুমি এই জায়গায় আসছো যে, তোমার গার্ডিয়ান কোথায়, তোমার তারা কই? এখন মানে তারা বিবরণটা বলতে চাইতেছে কি আমার সাথে হইতে চাইছিল, মানে আর কি বুঝছিস ব্যাপারটা। মানে ওরা মানে ছোট তো ক্লাস 7 পরে মাত্র, ওরে বইলা ভয় দেখাতে চাইতেছে না, গার্জিয়ান খুঁজতেছে যে তাদেরকে বলে দিবে যে এরকম এই কারণে হয়েছে। হ্যাঁ, হয়েছে। আর তারাও কিছু ঘটনা জানে যে ওইখানে এরকম কিছু ঘটনা আগেও ঘটছে বা কি কারণে ঘটছে এই জায়গার ঘটনাগুলা। আমি তো আর তখন হাঁটতে পারতেছিলাম না, আমার সবাই মিললাম সাইকেল সহ আমার বাড়িতে নিয়ে গেছে। তো নিয়ে যেয়ে তারা বলছে ওরে আপনারা একলা পাঠাইছেন কিসের জন্য? আমি তো পাশের রুমে, আমি শুনতেছি হালকা হালকা, মানে তখন আমি শুয়ে আছি ঘাটের মধ্যে, যে লোকজন নিয়ে আসছে তারা আপনার ফ্যামিলির মানুষের সাথে আলোচনা করতেছে কেন আপনাকে একা পাঠানো হয়েছে। তারপরে ওরা বললো যে সেটা তো আমরা জানি না, আর ওরে তো বলছি এই জায়গাতে ভাঙাইতে, ওই জায়গায় কেন গেছে ও নিজে জানে। তারপরে বলছে যে ভাগ্যিস আল্লাহ পাকের অশেষ দয়া ছিল, তার জন্য বাইচা গেছে। তারা বলছে যে আচ্ছা কি হয়েছে এই জায়গার ঘটনাটা জানতে চাইতেছে। তো বলছে যে ওইখানে আপনার একটা মেয়ের কবর দেওয়া হয়, মানে কবর বলতে কি একটা গাত কইরা ওইখানে মেয়েটার মানে একটা মাটি চাপা যারে বলে মাটি চাপা আর কি। একটা মেয়ে একটা ছেলের সাথে রিলেশন করে আর কি। আচ্ছা, তো রিলেশন করার পরে আপনার মনে করেন যে মেয়েটা আপনার পেটে বাচ্চা হয় আর কি, যারা বলে প্রেগনেন্ট হয়ে যায়। তো বাচ্চা হওয়ার পরে মেয়েটারে ছেলেটা অস্বীকার করে, বলছে আমি বিবাহ করতে পারবো না। তো মেয়েটা সেই কষ্ট সহ্য করতে না পাইরা মেয়েটা বিষ খেয়ে মারা যায়। তো মারা যাওয়ার পরে বিষ খেলে তো পোস্টমর্টম করে, তো পোস্টমর্টম কইরা আপনার যে আনছে, আমাদের গ্রামে অঞ্চলে এইসব লাশে গোসলও দেয় না, জানামাজও করায় না, কাপড়ও পরায় না, মানে যেভাবে আনে একটা গাত কইরা ঢালা মাটি চাপা দিয়ে দেয়। আচ্ছা, ঢালা মাটি চাপা দেওয়া হয়েছে। ওইখান থেকে মনে করেন যে আপনার ওই মেয়েটার আত্মা বা পেতাত্মা যাই হোক, আপনার মনে করেন যে মানুষকে ভয় দেয় বা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তার মানে এই ঘটনা অনেক ঘটছে ওই জায়গায়, অনেক ঘটছে। তো আমাদের এলাকারই একজনের সাথে এই ঘটনা ঘটছে। মানে সে আসতেছিল ওই রাস্তা দিয়া, দেখে যে আপনার গাছের মধ্যে একটা মেয়েরে রশি দিয়া ঝুলানো হয়েছে, জিব্বাটা বাইরে হয়ে আছে। তো এই ঘটনা সে দেখা সাথে সাথে সেখানে এসে পড়ে গেছে। এরপরে কি আর কখনো গেছে? আপনার আর কোনো অসুবিধা হয়েছে? অনেকদিন জ্বর
ছিল, ঘুমের ঘরে খারাপ খারাপ স্বপ্ন দেখতাম যে আমারে কেউ মারতে আসতেছে, আমারে কেউ নিয়ে যাইতে আসতেছে, এরকম চুল। ওই অজ্ঞান হওয়ার ঘটনার পরে? হ্যাঁ, অজ্ঞান হওয়ার ঘটনা পরে কিছুদিন এরকম আমার সাথে হয়েছে। তো তারপরে হুজুর আনছে, হুজুরে তাবিজ দিছে, তারপরে আর আমার কোনো সমস্যা হয় নাই। আর 1 বছর পরে আবার আরেকটা ঘটনার সম্মুখীন হয়েছি আমি। আপনি নিজে? জি, আমি নিজে। মানে আমাদের এলাকায় তো একটা মনসামুরা আছে, মানে প্রতি বছর হিন্দুরা সেটাতে পূজা দিতে যায়। মানে কি জায়গাটার নাম মনসামুরা? হ্যাঁ, মনসামুরা। ওই জায়গাটার মধ্যে মনসামুরা মানে অনেক বড়, বিশাল বড় একটা তেঁতুল গাছ আর কি। মানে চারপাশে অন্ধকার আর অন্ধকার, মানে যদি আপনি মাঝখানে দাঁড়ান তাহলে আর কিছু দেখবেন না পাশে। ঝালর নামছে? হ্যাঁ, মানে আপনার ঝালুর মতো একদম নিচে মাটির মধ্যে এরকম অবস্থা। তো ওইখানের পাশেই আর আপনার ক্ষেত, মানে খেতে আপনার পানি দেওয়ার মতো আর কি মিশিং। আমার এক বন্ধু ওই জায়গার মধ্যে আমরা পানি দেয় ক্ষেতের মধ্যে, একটা সেলুঘরের মতো আর কি, সেলুঘরই বলে। মানে ওই গাছটার চতুর্দিকে হচ্ছে ক্ষেত। আর ওই গাছটা মানে গাছটা থেকে একটু দূরেই একটা সেলুঘর আছে আমার বন্ধুর আর কি। সেই সেলুঘর মানে কি? সেলুঘর হইলো আপনার মেশিন। জি জি, সেটা আমরা, হ্যাঁ জি, সেটা আমরা গ্রামে সেলুঘর বলি। তো পাশে একটা খাটও দিছে। তা আমরা বন্ধুরা সন্ধ্যার পরে যে ওখানে কিছুক্ষণ আড্ডা দিতাম, লুডো খেলতাম, আমরা প্রতিদিনই ওই জায়গায় আসতাম। তো একদিন আমি সন্ধ্যার একটু আগে সেখানে চলে আসি। আসার পরে হঠাৎ আমার ঘুম চলে আসে আপনার বিছনায়, আমি ঘুমাইয়ে যাই। আমি যে কোনো ঘুমের থেকে উঠি, দেখি রাত্র 10টা বেজে গেছে। আরে কেউ আসে নাই, প্রতিদিন সবাই আসে, আজকে কেউ আসলো না। আপনি একাই? আমি একাই শুয়ে আছি, আমার কেউ ডাকও দিল না বা কেউ আসলো না। আসলে তো তারা নিচেই আমার ডাক দিত। তখন মানে আমি আচমকা লাফ দিয়ে উঠি যে আরে কি রে, 10টা বেজে গেছে, আমি সন্ধ্যাবেলায় আসছি। তখন আমি বের হয়ে আমি তাহলে আমি বাড়ি চলে যাই, এখন রাতে 10টা বাজে। তখন এক গ্যাস লাইট আছে না, এক ধরনের গ্যাস লাইট, সামনে আলো জ্বলে আবার আগুনও বের হয়। তো এরকম একটা গ্যাস লাইট আমি আমার সাথে ছিল। তখন আমি রুমের থেকে বের হইতেছিলাম, রুমের থেকে বের হইতে যাইতেছি, দেখি তখন হঠাৎ বিলের আওয়াজ পাইতেছি আমি। একটা বিলের সাথে ঝগড়া করলে যেরকম একটা বাচ্চাদের পোলাবেনের মতো যে একটা কান্নার আওয়াজ আসে, এই জায়গা তো বিলে আসার কোনো কথাই না, এটা বাড়ি ঘরও নাই আশেপাশে। তখন ঘর থেকে বের হইতে যাইতেছি যে বিলে আসতেই পারে, তখন দিয়ে হঠাৎ বৃষ্টি। মানে আমি যে ঘর থেকে বের হবো তার কোনো অবস্থা নেই, মানে গাতো ঝুম বৃষ্টি। হ্যাঁ, ঝুম বৃষ্টি আর কি। বৃষ্টি দেখে আমি আবার ঘরে চলে গেছি যে বৃষ্টিটা একটু থামুক, তারপরে বৃষ্টিটা থামলে আমি বাড়িতে চলে যাব। বৃষ্টিটা কিছুক্ষণ পর ঠিকই থামছে, কিন্তু থামার আগে কিছু ঘটনা ঘটছে। সেটা হলো আমি যে ঘরের মধ্যে বসেছিলাম সেই ঘরের টিনগুলা, সাইডের টিনগুলা আর উপরের টিনগুলা মনে হইতেছে যে ভাইঙা চুরে সব আমার গায়ের মধ্যে পড়তেছে। তখন আমার আমার পা গুলা থরথর করে কাঁপতেছিল। তখন আমি আমি দরজা খুলে একটা দৌড় দেওয়ার একটা পরিকল্পনা করেছি, দৌড় দিয়ে এখান থেকে চলে যাই, কিছু একটা ঘটতে চলতেছে আমার সাথে। তখন দৌড় দেবো যে এমন একটা বাতাস ওই যে মনসামুরা তেঁতুল গাছটা থেকে আসতেছে, যে বাতাসটার জন্য আমি এক পাও সামনে দিলে আরেক পাও পিছিয়ে যাইতেছি। বাতাসটা শুধু আমার দিকে আসতেছে, পাতাগুলো সব আমার নাকে মুখে আর আমার গায়ের মধ্যে ইয়ে পড়তেছে। আমি তাৎক্ষণিকভাবে আবার ঘরে চলে গেলাম। আর ঘরে যে আমি থাকতে পারতেছি না, ঘরে ওই যে টিন বাইঙা চুরা মনে হইতেছে আমার গায়ে পড়তেছে, সেরকম আমার সাথে চলতেই আছে। তারপর আমি রুম থেকে বের হইলাম, দেখি সামনে একটা মহিলা কাপড় পরা, তার মুখটা দেখা যাইতেছে না। তো তারা দেখার সাথে সাথে মাটিতে পড়ে গেছি। তো হঠাৎ তার হাতগুলো আইসা আমার গলা বারে এইভাবে ধরছে। এই দাগ আমার এখনো আছে, আপনারা দেখলে দেখতে যেতে পারেন। এই একটা নখের আঁচড় আমার এই গলার মধ্যে এখন। যদি রেহান দেখি তো একটু মোবাইলটার আলোটা দিয়ে দিত, রেহান আলোটা মার। এই যে দেখ, এই যে দাগটা যেইভাবে ধরে আমার আপনার নখের এই দাগটা আমার গলার মধ্যে বইসা দেয়। আমার বামাতে কিন্তু একটা গ্যাস লাইট ছিল। আমি ময়মুরব্বি থেকে শুনছি আপনার এইসব খারাপ জিনিস দেখলে, আগুন দেখলে আগুনটা খুব ভয় পায়। তো যেই ধরছে আমার মনের ভিতরে, তখন আল্লাহ পাক কিভাবে যেন একটা বুদ্ধি দিয়ে দিছে। তো হঠাৎ করে আমি করছি কি, গ্যাস লাইটটা জ্বালাই। জ্বালানোর সাথে সাথে আমার গলা থেকে হাতটা সরাই ফেলে কই যে যায় আর দেখতে পাইনি আমি। তো তখন এই গ্যাস লাইটটা জ্বালাই, কিছু দূর যাই, গ্যাস লাইট যে বন্ধ হয়ে যায়, আবার দেখি সামনে। এরকম করতে করতে আমি 2-3 জায়গা পর্যন্ত গেছি, আমার পিছু পিছু এরকম যাইতেছে। তো তখন আমি গ্যাস লাইটটা ধইরা চাপ দিয়ে ধইরা কিছুক্ষণ এরকম আগুন জ্বালাই রাখছি। তারপর একটা চিৎকার দিয়া আল্লাহ নবীর নামে একটা চিৎকার দিয়া সেখান থেকে আমি দৌড় দিয়া যেতে সক্ষম হই। তো তখন যাই আমি ওইখান থেকে বের হওয়ার পরে কিছু দূর গেছি পর বাড়ি, সেখানে বাড়ি যেয়ে আমি পড়ে যাওয়া সবাই দেখে যে আমার এখান থেকে রক্ত বের হইতেছে। তারা জানতে চাইছে যে কি হয়েছে তোমার সাথে। তখন আমি বললাম যে এইভাবে এটা হয়েছে। 2 জায়গায় আপনি মোটামুটি লাকি ছিলেন। তখন থেকে আমি একটু সতর্ক হয়ে যায় বা সাবধান হয়ে যায়, তখন থেকে আমি নিজে সচেতন থাকি। তো আমার লাইফে তেমন আর কোনো ঘটনা ঘটে নাই। তো আমার মামাতো ভাইয়ের লাইফে এরকম একটা ঘটনা আছে। কিরকম? ওই যে আমি যেই এখন ঘটনাটা বলবো সেখানের কিছু ছবি তুলে আনছি আর কি। আচ্ছা, আমরা ছবিটা একটু দেখতে চাই। জি, আমার মামাতো ভাই হলো আপনার খুব সাহসী, খুব তার অনেক সাহস, এক কথায় কোনো কিছুই সে ভয় পায় না। একদিন আমরা সবাই মিলে আড্ডা মারতেছিলাম, ওই রাতটা ছিল কিন্তু অমাবস্যা রাত,
কিন্তু আমাদের ঘরের ময় মুরব্বী যারা আছে তারা কিন্তু বলে যে অমাবস্যা রাইতে বের হইও না ঘরের থেকে। তো আমরা সবাই মিলা ঘরের মধ্যে আড্ডা মারতেছি, আমার মামতো ভাইয়ের সাথে ছিল। এক পর্যায়ে আমরা কথা বলি যে অমাবস্যার রাত তো আজকে, আমার মামতো ভাই বলতেছি তুই না বেশি সাহসী, পারলে আজকে ওই পোড়া বাড়িতে যা। তো বলছি কি বলস, পোড়া বাড়িতে যাবে, এটা কোনো ব্যাপারই না। কি খাওয়াবি? আমি কাছে তুই যা খাইতে চাস তোরে খাওয়াবো। ওই কথা বলার পরে বলতেছে জামু, আমি কাছে যা। এটা বলছে বড় সত্যি সত্যি রওনা হয়েছে পোড়া বাড়ির উদ্দেশ্যে। ওইখানে কিন্তু এমনি আপনার এমন অবস্থা ছবিতে আপনারা দেখতে পাবেন, কোনো মানে চারপাশে বারজার, আর আপনার মনে করেন যে ঘরটা এমন অবস্থায় যে ওইখানে কোনো মানুষ মনে করেন আপনার কাছেও ধারেও যায় না ওই ঘরের। সত্যি সত্যিও আপনার রওনা হয়েছে, কিন্তু ওখানে কিন্তু দিনের বেলাও কোনো মানুষ যেতে সাহস পায় না। ওইখানে আপনার নাকি কি ভূত প্রেত আছে। এবং ইনফ্যাক্ট আপনার মোবাইলে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি পোড়া বাড়ির, এবং বেশ ভালোই ভয়ঙ্কর মনে হইতেছে। জি, আমাদের বাড়ি থেকে অনেকই দূর মোটামুটি। তো কিছুদিন যখন ও চলে আসে তখন থেকে ওর সাথে কিছু কাহিনী শুরু হয়ে যায়। আর ওই অমাবস্যা রাত্রে কিন্তু গ্রাম অঞ্চলে কেউই আসলে বের হয় না রাত্রে। ও দেখে নাকি হঠাৎ আপনার কিছু লোকজন ওর সাথে মানে যাইতেছে। হ্যাঁ, ওর সাথে যাইতেছে, ও যাইতেছে হাইটা। কিছু দূর যখন গেছে, যাওয়ার পরে আর ও লোকগুলার দেখতে পাইতেছে না। তো ভাবছে মনে বাড়িতে চলে গেছে বা কোন দিক দিয়ে গেছে, তেমন একটা ও ভয় উপলব্ধি করে নাই, উদা হয়ে গেছে মানুষগুলা। কিছু দূর যাওয়ার পরেই ও হঠাৎই দেখে একটা সাপ, আমরা যারা বলে ফানুক সাপ আর কি। ও যে সামনে যাবে আর কোনো পরিস্থিতি নেই। তো করলো কি, লাভ দিয়া, মানে সাপগুলো চারপাশে দিয়ে ঘিরান দিয়ে আছে, ও লাভ দিয়ে মানে ওই মাঝখান থেকে লাভ দিয়ে দূরে সরে গেছে। এই সাপগুলো ওইখানে আছে, ওর আর পিছনে নেই। আমি তো আগেই বলছি ও খুব সাহসী, কোনো কিছুরই ভয় পায় না। তো কিছু দূর যেই গেছে দেখে একটা কুকুর দাঁতগুলা বের করে রাখছে, মানে ওরে কামড় দেবে এমন পরিস্থিতি। ওর কাছেও আসছে, ওর কাছে আসে কুকুরটারে কামড় দেবে। ও একটা লাথি দিছে বলে, মানে ঘটনা ওর মানে ঘটার পরে এই ঘটনাগুলো আমাদের সাথে বলছে। তো লাথি দিয়ে কুকুরটারে ফালাই দিছে দূরে। তো যাইতে যাইতে সে পোড়াবাড়ির সামনে হাজির হয়ে গেছে। আপনার দেখে যে পোড়াবাড়ির ভিতরে আর কি, রুমের ভিতরে কি যেন কান্না করতেছে। যে রুমগুলো আমরা মোবাইলে দেখতে পাই, হ্যাঁ রুমগুলা, এই রুমগুলার ভিতরে আপনার কি যেন কাঁদতেছে। একটু এই ফাঁকে বলে দিই যে আপনার এই ছবিগুলো আমরা ফেসবুকে দিয়ে দেবো আমাদের। জি, তো এই ফেসবুকের ঠিকানাটা একটু বলে দিই এই ফাঁকে, facebook.com/ABC Radio FM 89.2। সেখানে আপনার এই ছবিগুলো আমরা আপলোড করে দিব। জি, তারপর এই পোড়াবাড়ির সামনে যখন আসছে দেখে যে একটা কান্নার আওয়াজ আসতেছে। ও ভাবছে এত রাত্রে মনে হয় ওই যে আমাদের যে বাজি লাগাইছি, ভাবছে মনে আমরা আগে আগে আইসিয়া যেরকম ভাব ধরতেছি ওর সাথে, মানে ওদের ভয় পাওয়ানোর জন্য বাজিতে হাইরা যায়। হ্যাঁ, হাইরা যায়। তো আস্তে আস্তে দরজার সামনে যখন গেছে দেখেছে না, তখন আর কোনো কান্নার শব্দই আসতেছে না। তো ভিতরে যে যখন গেছে, ভিতরে যাওয়ার পরেই ও বললো আর কি যে ওর চারপাশে নাকি কি যেন আপনার ঘেরাও দিয়ে ধরছে, মানে ও যে কোনো দিক লড়বে চড়বে এরও কোনো সিস্টেম নাই। হঠাৎ করে আপনার ওর সামনে দেখতেছে যে একটা মহিলা দাঁড়াই আছে, সাথে লোকজনও আছে কিছু আরো। দেখার পরে ও ঘরের থেকে বের হওয়া যাওয়ার চেষ্টা করতেছে দৌড় দিয়া। তো বের হওয়া যাওয়ার যে চেষ্টা করছে, তারপরে আর ও কিছু মনে করতে পারে নাই। তারপর ওর সাথে যে কি ঘটছে সেটা সকালে আমরা দেখতে পাই। মানে ওই জায়গার মধ্যে মানুষ আপনার ঘিরেও দিয়ে রাখছে, ওর কোনো জ্ঞান নাই, কিছু নেই। হাত একটা ভাঙা, পাও একটা ভাঙা, এমন ভাবে আটটারে ভাঙা হয়েছে, মানে হাড্ডির সাথে কোনো জোড়া নাই আপনার। আর পাউডারও আপনার একদম ভাঙিয়া ফেলা হয়েছে। তো তখন আমরা গাড়ি দিয়া ডাক্তার কাছে নিয়ে যাই। যাওয়ার পরে ডাক্তার দেখে যে আপনার হাতের পুরো সাইড ছুড়াই ফেলা হয়। আর এটা এখন কি বলছে ডাক্তার? কিছু বলছে এটা কিভাবে হতে পারে? ডাক্তার এটা মানে বলছে যে এটা কিভাবে হয়েছে সেটা বলতে পারে না। এমনি ডাক্তার এক্সরে করছে, করার পরে দেখে যে আপনার পুরা মানে হাড্ডির সাথে কোনো হাড্ডির জোন, যে ঘরের মধ্যে সে ছিল ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, তো তখন থেকে তারপরে 5-6 মাস পর একটু সুস্থ হয়েছে। মানে এখন কি হাত এখন বেঁকা, এইভাবে থাকে হাত বেঁকা, আর পায়ে হাঁটতে পারে না। আপনার ওই এক ধরনের লাঠি আছে, ওইগুলা কিনে আনছে, ওইগুলা দিয়ে হাঁটে। হাত একদম ভাঙা, তার কোনো সময় মনে জোড়া নেবে না। আসলে বিনা কারণে দুঃসাহস দেখালে যা হয় আর কি, সামান্য একটা দুঃসাহসে আজকে তার একটা কঠিন পরিণতি হয়ে গেল। যখন আমি এই জায়গায় আপনাদের সাথে এখানে আসতে পারছি, ও আমার সাথে বলছে যে বলি সবাই যাতে আমার জন্য দোয়া করে। নিশ্চয়ই আমরা দোয়া করি যে উনি সুস্থ হয়ে যাক। এবং সেই সঙ্গে রেহান একটা জিনিস এটাও একটু বলি যে আছে না, অনেকে খুব বেশি এক্সাইটেড, অনেক বেশি থ্রিল পাইতে চায়, অনেক বেশি মানে রোমাঞ্চের জন্য খুব মানে পাগল থাকে। তো এই ধরনের অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এত এক্সপেরিমেন্ট করা ঠিক না। অনেক সময় যেমন এই যে পোড়াবাড়ির কথাটা শুনি আমার কাছে প্রথমে যেটা মনে হয়, পোড়াবাড়ির ছবিটা আমরা মোবাইলে যেটা দেখতে পাচ্ছি, এটা তো আমরা ফেসবুকে দিয়ে দেবো, বন্ধুরাও দেখতে পারবে। যে দেখতেই বোঝা যায় যে দিনের বেলা যেই বাড়িটাতে ভয় লাগে এবং জঙ্গলে পুরো ভরপুর, রাতের বেলা এখানে কি হইতে পারে ভাবলেই তো ভয় করে। আরেকটা জিনিস বলে দিই, আপনারই বলি স্পেশালি সবাইরে, এই ধরনের পুরনো বাড়িগুলোতে এরকম অলৌকিক অনেক ঘটনা ঘটে, অশরীরী অনেক ঘটনা ঘটে। আবার আরেকটা ব্যাপার আছে, এইসব জিনিসের নাম কইরা হ্যাঁ যে এই ভয়টা গ্রামের লোকজন পাবে, এটা চিন্তা করে কিন্তু অনেক সময় অনেক অপরাধীও সব জায়গায় লুকায় থাকে।
জি জি। হ্যাঁ, তো এই ব্যাপারটা খেয়াল রেখেও কিন্তু যখন তখন যে কোনো এরকম পোড়ো বাড়িতে ঢুকে যাওয়া ঠিক না। মানে আসলে সাহসটা ভুল জায়গায় দেখায়, সাহসগুলো কাজের জায়গায় দেখানো উচিত। হ্যাঁ, সাহসটা যে কতটা ওর জীবনের শেষ লাইফটাই নষ্ট করে দিছে সাহস। তো দোয়া করেন ওর জন্য সবাই। অনেক ধন্যবাদ ইবনে ওমর, আপনিও অনেক সাহস। এই সাহসগুলা সেটাই এটা সবার জেনে রাখা উচিত। সাহস কিন্তু একটা পর্যায়ের পরে বোকামি। এরকম ভুল জায়গায় সাহস দেখাতে যাবেন না। আমার কিন্তু এমনি একটু ভয় করতেছে এই জায়গাটায় বসে থাকতে। এরকম জায়গায় বসে এই ধরনের কথা শুনলে তো ভয় করারই কথা। আচ্ছা, এবার একটু বলেন তো, আপনারা সবাই তো শুনলেন ইবনে ওমরের ঘটনা, সত্যি করে বলেন তো বিশ্বাস হয় কথাগুলো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এগুলো ঘটতেই পারে। বিশেষ করে ওনার ভাইয়ের ব্যাপারটা যেটা বললো, ওনার ভাইয়ের ব্যাপারটা হলো উনি অতিরিক্ত সাহস দেখাইছে ভুল জায়গায়। আর বিশেষ করে যখন উনি দেখছে যে ওই রাস্তায় যখন তার সমস্যাটা হয়েছে, তখনই তার ব্যাক করা উচিত ছিল। যার একটা জিনিস বলে রাখি, আমরাও তো এখানে যে আছে আমাদের দূরে অনেক কুকুরের ডাক টাক শুনতেছি, শিয়ালের ডাক শুনতেছি, বাট একটু নিজেরা একটু সাবধান থাকি। ঘাড় ঘুরে পিছনে কেউ না চাই, ঘাড় ঘুরে পিছনে না চাইলে কেউ সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা সবুজ ভাইয়ের কাছে যাই। সবুজ ভাই, আপনার একটু পরিচয়টা ডিটেলস একটু শুনি। কি করছেন আপনি এখন, কোথায় থাকছেন? মানিকগঞ্জে থাকি, মানিকগঞ্জ কৃষ্ণপুরে। এবার ইন্টার পাস করছি। ভর্তি হয়েছেন কোথাও? এখনো মানে হয় না, মানে চেষ্টায় আছে আর কি, মানে অ্যাডমিশনের চেষ্টায় আছেন। আমাদের সঙ্গে এইভাবে ঘুরে বেড়ালে কিন্তু কোথাও অ্যাডমিশন হবে না। কি ঘটেছিল আপনার? ঘটনা শুনবো, তার আগে শুনতে চাই কবে ঘটছে, কোন সময় ঘটছে? আমি যখন ক্লাস 7 কি 8 মাঝামাঝি সময়, মানে তখন। আচ্ছা, মানে এই যে এখন তো বর্ষার সব সময়, মানে বর্ষার সিজনে তখন মানে বর্ষা ছিল। সাইডে আমাদের বাড়ির থেকে মানে অল্প একটু দূরেই হবে সরকারি প্রাইমারি স্কুল। তো ওই জায়গায় লেখাপড়া করতাম। তো ওই জায়গা থেকে মানে আমার এক ফ্রেন্ড ছিল, নাম ছিল আওয়াল। আচ্ছা, একসাথে সবসময় কাছাকাছি বাড়ি, একই ক্লাসে পড়তাম, সবসময় একসাথে ঘুরতাম। ওদের বাড়ি ছিল আবার মানে কুমিল্লা, মানে এই জায়গায় এসে বাড়ি করে আর কি। আচ্ছা, মানে অনেক ক্লোজ, মানে আমার আর রেহানের মতো ক্লোজ, আপনাদের মতো ক্লোজ আর কি। আচ্ছা, সবসময় এক জায়গায় মানে খেলাধুলাও করতাম একসাথে, স্কুলে যেতাম একসাথে, দুষ্টামিও করতাম একসাথে। মানে বর্ষার সিজন আসলে নৌকা নিয়ে বিকেলে ঘোরার মজাটা আলাদা, যে মানে সবাই মিলে ঘুরতে। গ্রামের মধ্যে নৌকায় বিকেল বেলা ঘোরাটা বর্ষার মধ্যে আসলে অনেক মজা। বর্ষার সিজন মাঝামাঝি সময় মানে পানি কিছু কমতে ছিল আর কি। আওয়াল আর আমি মানে মাঝে মাঝে মাছ ধরতাম রাত্রে। সবাই মাছ ধরে দেখতাম যে না বড় বড় মাছ পাইছে, লোকই তো যাই। আসলে মাছ ধরার একটা মজা আছে, বিশেষ করে মাছ এই যে কি দিয়ে, বড়শি দিয়ে কিংবা চল বা টেটা এগুলা দিয়ে ধরতে মজা আছে। তুই ধরছস কখনো? তুই ধরবি করছিস, তুই তো ফার্মের মুরগি। তারপরে তো একদিন 10টার পরে দুজনে মাছ মারতে যাবো। পরে ওর মানে বিকেলে বলে দিচ্ছে ঠিক আছে আসিস, তুই দাঁড়ায় থাকবি, দুজনে একসাথে যাবো মাছ মারার জন্য। আমাদের মানে একটা বিল আছে, এরকমই বিল, কিন্তু এরকম নির্জন না আর কি, আশেপাশে বসতি আছে। আচ্ছা আচ্ছা। এবং ইনফ্যাক্ট বিলের মধ্যে ভালো মাছ পাওয়া যায়, যেমন এই যে বিলের ভিতরে যে পুকুরটা, এরকম মানে ছোট ছোট পুকুর আছে, কিন্তু এত জঙ্গলে ভরা না। তো ওই এ থেকে মাছ মারতেছি অনেক রাত হয়ে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা মাছ মারার পর মানে কোনো মাছের কোনো দেখা হইতেছে, মানে কোনো হইতেছে না। আর মাছ না পেলে চেষ্টা করে যাচ্ছেন মারার, মানে মাছ না পেলে মাছ মারাটা ভালো লাগে না। পরে এক সময় করলাম যে ঠিক আছে চল তাহলে বাড়ি চলে যাই। ও বললো ঠিক আছে দাঁড়া আর একটু মারি, দেখি যদি হয় তাহলে তো ভালোই। পরে আমি টর্চ নিয়ে দাঁড়িয়েছি আর ওইলো মাছ মারতেছে ইয়েতে। পরে মানে আসার 5 মিনিট আগে একটা মাছ উঠে আর কি ওর জালে। মাছ ওঠার পরে জাল দিয়ে ধরতেছে, জাল দিয়ে। তো বললাম যে তাহলে চল যাই, মাছ তো একটা হইলই, চল। কি মাছ পাইছেন? মানে কার্পু যেটা বলে আর কি, বড় বড় বিলে তো ওই সব কার্পু এগুলো পাওয়া যায় আর কি। প্রায় 1.5-2 কেজির মতো হবে এরকম, মানে অনেক বড় মাছ আর কি। নিয়ে আসতেছি দুজনে, মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা মানে হাইটে গেলে 5 মিনিট দূরত্ব এরকম। আচ্ছা, একটা মন্দির আছে আমাদের ওই গ্রামের ভিতরে, মানে যে কালী মন্দির যেটা বলে আর কি। ওই একটা বাজারে যাওয়ার রাস্তা, আর একটা মানে ওদের বাড়ি যাওয়ার রাস্তা, আর একটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। 3টা রাস্তা এক জায়গায় হয়েছে, 3 রাস্তার মোড় যেটা বলি আর কি আমরা। মোড়ের ওই সাইডে বড় একটা বট গাছের নিচে মন্দিরটা। এমনি সন্ধ্যার সময় ওই দিকে মানুষ কমই চলাচল করে, তখন হলো রাত 1টার উপরে। তো যখন ওই জায়গায় আসছি, আসা দাঁড়ার পরে ও বলতেছে ঠিক আছে তাহলে মাছ তুই নিয়ে যা। আমাকে বলতেছে না তুই এত কষ্ট করে উঠাইছস, তুই মাছ নিয়ে যা, দরকার আমি যাই কালকে নিয়ে আসবো, তোমার দেখ নিয়ে আসুমনি, তুই নিয়ে যা। পরে মানে জোর করে আমি দিয়ে দিলাম যে তুই মাছটা নিয়ে যা। মন্দিরের ওই জায়গা থেকে ওদের বাড়ি যাইতে একটা পুরনো ভিটা পেয়েছে, ওই জায়গা হলো হিন্দু বসতি বাড়ি ছিল।
বাড়ির উপর একটা পুরানো মন্দির আছে, বাড়ির নিচে মানে বয়োজ্যেষ্ঠ যারা মারা যায় তারা চিতায় ওই জায়গায় বাড়ি যার যার জমির উপরে তাদের পুরায় আর কি, ওইখানে চিতা জ্বালায়। আচ্ছা আচ্ছা। তো ওই দিকে যাইতেছে যখন ওই চিতাটা ক্রস করছে, ক্রস করার পর ওই ও মানে পিছন থেকে ডাক দেয় আমার কণ্ঠে, যে আমার কণ্ঠ মানে চেনা কণ্ঠ চেনা, ডাক দিছে ওই আওয়াল দাঁড়া, নাম তো ডাক দিছে, মানে আপনার কণ্ঠে কেউ একজন ডাক দিছে ওই দাঁড়া। ওর পিছনে ঘুরে চাকাইছে মানে ইয়ে থেকে আমার মানে আমার শুধু আমার কণ্ঠ না মানে আমার শ্যালোটা যে এরকম মানে একটা ইনিছে পুরো আমি পিছনে থেকে ডাকছে এই দাঁড়া মাছটা দিয়ে যা। ওই তুই এত জোর করে দিয়ে দিলে আবার তুই এখন কর যে মাছ দিয়ে যা, না না তুই মাছ নিবি কে, মাছ আমার দিয়ে যা, আমি মাথাটা রাইখে দিই তোর বডি দিয়ে দিই, তুই ওটিকে নিয়ে যা আমি মাথাটা নিয়ে যাই। এই মানে ওর এই কথা বলে মাথা নিবি কে লিগে, তুই পুরাটা নিয়ে যা, সকালে আমি নিয়ে শুনি। বলছে না না আমার মাথা লাগবে, তুই বডি নিয়ে যা আমি মাথা নিয়ে যাবো। এই কথা বলে পর ঠিক আছে তাহলে এখন আর কেমনে কাটুম, তুই নিয়ে জায়গা। আমার বন্ধু মাছটা দিয়ে দিচ্ছে, ও তো মাছটা মানে আমার দিয়ে দেবো আর কি এরকম। যে মানে মাছটা নিয়ে আগে আসছে তখন মানে বেনিস ও এদিক ওদিক টাকা আর পায় না কেউ, তখন মানে একটু ভয় আছে যে, আর ওই সব জিনিস থাকলে শরীরটা ওজন হয়ে যায় এমনি। ও তো দৌড়ায় বাড়ি গেছে, কিন্তু মাছ রাখা যায় না, মাছ হাতে করে নিয়ে দৌড়ায় বাড়ি গেছে। বাড়ি যায় মানে এখন রাত অনেক ভয় পাইছে ঠিক আছে, কিন্তু আরেকটা কিছু ওর মাথায় কাজ করছে যে এত রাত্রে যদি কেউ ডাক দিই, এমনি তো ভয় পাইছি মায়েরও খাওয়া লাগবে বাড়ি থেকে, এর লেগে কেউ ডাক না দিয়ে মাছটা করছি মানে যে ধান সিদ্ধ করে যে চারটা মাছটা রাইখা চুপ করে বাড়ির ভিতরে দেয়, মানে ঘুম তো পারেই নাই, মানে রাত ভরে খেলে আজে বাজে এটা ওটা দেখছে, ভয় পাইছে কিন্তু কেউ ডাক দেওয়ার সাহস পায়নি। তো পরে সকালবেলা ওইটা মানে বেহসের মতো আর কি, কথা বলতে পারে না, খালি ঘুঙ্গাইতেছে কিন্তু ও ক্লিয়ার করে কোনো কথা বলতে পারতেছে না। ও যখন আর ঘুম থেকে উঠে না, 8টা বাজে স্কুলে যাবো কি রে, ঘুম থেকে উঠে না, পরে যায় দেখেছে এরকম বিছনা থেকে মানে উঠতে পারতেছে না, খালি ঘুঙ্গাইতেছে আর মানে কি জানি বলার জন্য চেষ্টা করতেছে কিন্তু বলতে পারতেছে না। আমি আবার গেছি ওর জন্য স্কুলে যাবো, একসাথে স্কুলে যাই, বলে দাঁড়িয়ে রয়েছি আমি জায়গায় যাই, ওরা আসে না, আমি কোথায় বাইরে যাই ডাক দিয়ে এসি। পরে গেছি, তারপরে দেখি এরকম অবস্থা, কথা বলতে পারছে না, খালি ঘুমগাইতেছে। যখন আমি ওদের বাড়ি উঠছি একটু পরেই ও হাওমাও করে কায়দা উঠছে, যখন আমার দেখছে গেছে কি হয়েছে, আমি কিছু মারছে না তোর রাত্রে মাছ নিয়ে এসে দেয়, তখন আমার এইসব বললো যে এরকম এরকম পিছন থেকে ডাক দিছে তোরে। কইলাম যে ওরা এরকম এরকম ভয় পাইছে কাকা। পরে এসে যারা পানি টানি খাওয়াইছে, তো স্কুল যাওয়া লাগবে না আমি চলে যাই। বিকালে আসছি যারাইছে যেহেতু আমি মানে ওর দেখাইছি যে উঠা বইছে, তো ওরা ডাকতে গেছি, যা দেখি যে না আবার আগের মতো হয়ে গেছে, সকালে যেরকম এরকম। পরে আমার বললো যে না তুমি বাড়ি থেকে একটু যাওয়ার পরেই আবার আগের মতো হয়ে গেছে। তো এরকম মোটামুটি 6-7 দিন যাইতো, মানে একটু ভালো আবার তো ঘুম গাইতো শুধু, বিশেষ করে রাত্রে জিনিসটা বেশি হইতো। আমি গেলে মানে আমার দেখলি না মানে চোখটা প্রথম বড় বড় করে চাইতো, ঘুঙ্গা ঘুঙ্গা কান্দা উঠতো আর কি। পরে এমন অবস্থা এগুলো যে আমার মনে হয় ওই দিনের পরে আপনার চেহারা দেখলে সে ভয় পাইতো, মানে ভয় পাইতো মানে কি এটা ওইটা কিনা অন্য কোন রোগ ধরে কনফিউজ হয়ে যাইতো যে এটাই না ওইটা এরকম, মানে এটা ইয়ে হয়ে যাইতো। কয়েকদিন এইভাবে মানে চিকিৎসা করাইতেছে, তো এটা একটা মানে একটা মানে রোগের মতো ইয়ে হয়ে গেল যে পেটটা ফুলে উঠলো কয়েকদিন পর। এভাবে 1-1.5 মাস চলে গেছে আমার, ওইভাবে থাকতো, চিকিৎসা কিছু করাইছে। এর মাঝে কি ডাক্তার দেখানো? হ্যাঁ ডাক্তার দেখাইছে, মানে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে না এমনি কোনো সমস্যা নাই, মানসিক কোনো ইয়ে। পরে হুজুর কবিরাজদের চিকিৎসা করানোর পরে তারপরে মানে যখন চিকিৎসা করায় তখন ভালো, এমনি আবার বাইরে এলে রাত্রে তো খালি শুধু ঘুঙ্গাইতো। তো এই রোগটা আস্তে আস্তে 1-1.5 মাস পর যাওয়ার পর বৃদ্ধি পাইতে থাকে। তো রাত্রে যখন ঘুমাই থাকতো, পরে ঘুমানোর কারণে ওর বাপ মা যারা ছিল পরে একসাথে রাখতো যে এক জায়গায় ঘুমাও। পরে রাত্রে একা একা ডাকে উঠতো যে আব্বা আব্বা, আমার ওই যে বিটে থেকে পাশের বিটা ওই জায়গা থেকে আমার ডাকতেছে, যেখানে ঘটনা ঘটেছে বিটা মন্দিরটা বললাম যে ওখান থেকে আমার ডাকতেছে। ওই এত রাত্রে তোর ডাকে আমি তো শুনি না, তুই শুনিস কেমনি? কেন ওই জায়গায় আমার ডাকতেছে, যাওয়া লাগবো। পরে তুই যাবি কি? তুই ভয় আমি দেখে আসি। পরে টর্চ নিয়ে যাইতো, যাই দেখতো কিছুই নাই। রাত্রে কমপক্ষে 5-6 বার করে এভাবে ই করতো যে ডাকতেছে চিৎকার করে উঠতো। তো পরে আর আমি যখন ওকে বাড়ি যাইতাম একটু ভয় আমার ভিতরে ঢুকে পড়ে, পরে আমি একটু কম যাই আর কি। মানে এই ঘটনা আপনি নিজেও ভয় পেয়ে গেছি? ভয় পেয়ে গেছি রে। আমি তখন বুঝছি ও আমার যে ঘটনাটা কইছে, আমি যদি মাছটা আমি নিতাম এই ঘটনা তো নয় আমার সাথে ঘটতো, মানে এরকম একটা ভয় আমার ভিতরে কাজ করছে। ওক বাড়ি একটু মানে কম যায়, দিনের বেলায় কম যাই। একদিন গেছি, যাওয়ার পরে ও আমার বলতেছে দেখ ওই বিটাই থেকে আমার 2টা লোক ডাকে, আমার নাকি নিয়ে যাবো। কই নিবো তোরে?
ওখানে আমার বলতেছে তোকে নিয়ে যাবো, তোর নিয়ে যাবো, তোর আমার ভালো লাগছে। কাকার বলছে যে এই দেখেন আওয়াল তো আমার কাছে এরকম কথা কয়, আর আমার বলে যে আমি তো যাবো কিন্তু তুই সাবধানে থাকিস। মানে আপনার বন্ধু আওয়াল কইতো আপনাকে যে আমি তো যাবো তুই সাবধানে থাকিস। তখন এত কেরাজ করতাম না। পরে একদিন রাত্রে ঘরের দরজা দিয়ে শুইতো, দরজা খোলা একলা বের হয়ে আসতো ঘর থেকে। আচ্ছা আচ্ছা। আর আম্মা আবার খেয়ালে রাখতো যে সমস্যা এমনি, বাইরে ওই ভিটার ওই মন্দিরে ওই জায়গায় যায়। ও যখন রাত্রে বের হয়ে যেত, বের হয়ে চিতা সালে ওই পর্যন্ত যাইতো। যাওয়ার পর ওরকে আবার ধরে নিয়ে আসতো। ওর আব্বা নিয়ে আসার পরে ওর আব্বা চিন্তা করে যে তাহলে এটা তো মানে ভৌতিক কোন লক্ষণ আর কি। এটা ভাইবা পরে বলে যে তাহলে ফকিরের কাছে নিয়ে যাই, দেখি ওর ঘরে কিছু আচর টাচর করছি কিনা। ফকিরে পরে ওর সাথে যেটা মানে ওর ডিস্টার্ব করতেছে যে জিনিসটা, পরে ওইটা মানে হাজির করে ওর উপর আর কি। আচ্ছা। হাজির করার পর মানে পরে ওটা কথা বলতে শুরু করে। পরে ওই জিনিসটা জিজ্ঞাসা যে আচ্ছা তোমার পরিচয় কি, তুমি ওর এইভাবে করতেছো কেন, বাচ্চা বলা পান ওর সাথে তুমি এরকম করতেছো কেন। পরে বলে ওই এটা বলে যে আমরা দুই ভাই, বলে আমরা দুই ভাই জমজ, জন্মের সময় মানে মৃত্যুবরণ করে। ওর ওই শ্মশান ওই বাড়ির নিচে দো বাড়ি ওই জায়গায় পুরায় আর কি। বলে যে আমরা সবসময় খেলাধুলা করি বিটার এই দিক দিয়া, তো ওরা আমার ডেমায় থুয়ে যায়, মানে আমাকে লাথি দিয়ে থুয়ে যায়। পরে ফকিরে বলে তোমরা তো অদৃশ্য, তোমাকে দেখা যায় না, তোমাকে দেখে না, এর জন্য তোমার লাথি টাথি দিছে। ঠিক আছে যা হয়েছে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি ওরা ছাইড়া দাও, তুমি চলে যাও গা। পরে বলে না আমি ওরা ছাড়ুম না, ওরে ভালো লাগছে ওরা নিয়ে যাবো। ওর ফুপু যে আছে ওনার বাড়ি হলো কুমিল্লা, ওই জায়গায় থেকে বলে যে আমাদের একটা ভালো ফকির আছে, তাহলে এই জায়গায় না তুমি ট্রিটমেন্ট করাইতে পারো। ওর ভাই ওই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে কোনো উন্নতি হয় না, আর অবনতি হয়, মানে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। তখন আর মানে আগে তো উঠতে বসতে পারতো, ওই জায়গায় নেওয়ার পরে আর উঠতে বসতে পারে না। মানে বাড়ি থেকে যত দূরে নিতেছে ওর রূপটা খারাপ হইতেছে। তো পরে আবার বাড়িতে নিয়ে আসে। এরকম ভাবে ও প্রায় 12-13 মাস, মানে 1 বছরের অধিক থাকে। তো একদিন সকালে আমি মানে ঘুম থেকে উঠছি, তখন দেখি আহলের আব্বু আসছে আমাদের বাড়ি। আসার পরে আমার ডাকতেছে, পরে আমি গেছি, দেখা করছি। ওই দিন সন্ধ্যার সময় আমার আইবার দেবো না ওই জায়গা থেকে, তুই থাক আমার এই জায়গায় থাক। পরে আব্বা বলে যে থাকো তুমি, তোমার দিয়ে আসবো না আমি একটু পরে। পরে ওই দিন রাত্রে বলতেছে দেখো ওই যে ওই জায়গা থেকে আমার ডাকতেছে, ওই যে দুইজন ডাকতেছে, আমার তো ওরা আজকেই নিয়ে যাবো। আমি কোনে নিয়ে যাবো তোরে? পরে ওর আব্বার কইলাম যে এরকম সমস্যা, দেখেন কি জানি কইতেছে পাগলের মতো। পরে ফকির ডাইকে নিয়ে আসে, পরে ওইরকম হাজির করা হয়। হাজির করার পরে ওরে বলে যে আজকে তোর রুগী মাইরা ফেলাম আমি, মানে ফকিরে বলতেছে ওই জিনিসটা যে আজকে ওরে মাইরা ফেলাম। পরে বলে যে মারিস না, তোর যা যা লাগে আমি তাই দিব, তাও তুই ওরে মারিস না, ওর সাইডে রেখে যা। পরে বলে যে একটা খাসি আর 1 মণ চাউল দিবি, ঠিক আছে তাই দিব। পরে ওগুলা দেওয়ার পরে মানে 7 দিন ভালো মতো আসিল আর কি, একদম সুস্থ আসিল। 7 দিন মানে আবার হাঁটা চলা করছে, একদম সুস্থ, মানে কোনো নাই, পুরোপুরি সুস্থ। পরে 7 দিন পরে হঠাৎ সন্ধ্যার সময় ওরা আব্বু আসে আমাদের বাড়ি, বলে সব আসছে আওয়াল তো আগের মতো হয়ে গেছে, আবার তোমার খালি দেখবার যেতেছে। পরে গেছি, যাওয়ার পরে দেখি যে ওর আব্বা মানে ফকির সবাই ওই জায়গায় বয়ে রয়েছে। পরে আওয়াল হলো ওর আব্বার হাঁটুর উপরে মাথা দিয়ে রয়েছে। পরে বলে যে আব্বা ঠিক আছে আমার একটু মাটিতে নামাই শোয়াও, ওই জায়গায় ভালো লাগতেছে না। পরে মাটিতে নামাই শোয়াইছে। আমার বলে সবুজ আমি তো যাইতেছি গা, তুই ভালো মতো থাকিস। পরে আমি তখন হয়তো গ্যারেজ করে মানে কয়েকবার আমার এইসব বলছে কই যাবো এরকম, মানে প্রায় বলে যে আমি কই ঠিক আছে আমি তাহলে চলে যাম গা, পড়তে হইব কালকে, তাহলে কালকে শুনবি। কয় না কালকে আমার পাবি না, আমি কিন্তু যাম গা। ঠিক আছে ঘুমা, খায় দেয় ঘুমা। আসার পর কিছুক্ষণ পরে মানে 1-1.5 ঘন্টা পরে শুনি যে মৃত্যুবরণ করছে। আবার কুলে থেকে শোয়াইছে, মাটিতে শোয়াইছে, তারপরে আর মানে উঠে নেয়। কোথায় বাসায় বসে মারা গেছে? হ্যাঁ বাসায় মারা গেছে। পরে শোনার পরে আবার যাই, ছুটে যাওয়ার পরে আমাদের ধর্মে জানাজাটা পড়ার পরে আসার পরে এখন মাঝে মাঝে ও যে মারা গেছে আমার ভিতরে মানে একটা অন্যরকম একটা অনুভূতি ঢুকে গেছে। কি রাত হলে বাড়ি ঘরে থেকে বাইরে এক হচ্ছে অদ্ভুত ভাবে মারা গেছে, আর এক হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড। আর তারপরে মরার পর আমার বলে গেল যে তুই সাবধানে থাকিস, এটা আরো ভয়ঙ্কর। এর জন্য আমার আব্বুরা যে জায়গায় থাকে ঘর থেকে আমার রুমটা একটু ফাঁকে, ওই ঘর থেকে আমার রুমে যাওয়ার মতো সাহস পাইতাম না আমি, এরকম হয়ে গেলাম। তো কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে মানে সবকিছু নর্মাল হওয়া শুরু করলো। এই 1 মাস পর এরকম একদিন মানে রাস্তা দিয়ে আব্বু বাড়ি আসছে, মানে কাকা বলে আয় একটু ওইদিকে যাবো ঘুরে আসি। পরে গেছি, যাওয়ার পরে
ও বলে যে ঠিক আছে তাহলে ই কর, তুই বাড়ি চলে লাগা, আমার তো যাইতে অনেক রাত হইব। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এক বাড়িতে গেছি, মানে বেড়াইতে, কাছেই হাইটা আসতে হয় এরকম। তখন রাত খুব একটা না, 8:30, আর পল্লীতে 8:30 মানে অনেক সবাই ঘরে ঢুকেছে, সবাই ঘুমিয়ে গেছে। ওই যে বাড়িটা গেছি তার সামনে একটা বাস পেয়েছে, শুধু খালি ওই জায়গায় বাস, দিনের বেলাও মানে অন্ধকার থাকে। পরে ওই জায়গাতে আসতেছি রাত্রে আটকা, মানে প্রথম একটা খসমসের আওয়াজ পেয়েছি। আওয়াজ পাওয়ার পরে আমি তেমন কেয়ার করি নাই। পরে একটু আসার পরে ওই ইয়ে থেকে শব্দ ভাই কই যাস, মানে এরকম করে ডাক দিচ্ছে, কই যাস, আওয়াজের বয়সে কই যাস। সেটা তার মৃত্যুর কতদিন পরে? প্রায় 1 মাসের মানে কিছুদিন বেশি। বাসঘাটটা কি শ্মশান ঘাটের আশেপাশে? এই মানে বললাম কি 3-4 মিনিট লাগে হেঁটে যাইতে জায়গা থেকে, খুব বেশি দূরে না, দূরে কাছাকাছি আর কি এরকম। তারপর কি হলো না, বললো কই যাস, আমি এদিকে তাকাইছি, মানে আমার হাতে কি একটা ছোট টর্চ লাইট আছে, কি মানে ছোট ব্যাটারিতে চলতো আর কি, ওগুলা। বললো কই যাস, বলছে আমি এদিকে লাইট ধরছি, কিচ্ছু পাই না। কিন্তু পরে আবার একটা কি আবার লাইট বন্ধ করছি, তখন বললো যে ওদিকে কই যাস, এদিকে আয়, মানে বাজারে ওই জায়গা থেকে শব্দটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এদিকে আয়। পরে আমি ওদিকে লাট মারার পরে খসমস মানে শব্দ পাই। পরে ওইভাবে আমি দেরি করে মানে দেখি যে আমার শরীর উজা, আমি দৌড়ামো, মানে ওই রকম আমার ইয়েও পাইতেছি না, সামর্থ্য নাই, মানে ওই সামর্থ্য না, মানে পাও বিঁধে গেছে মাটির ভিতরে, হয়ে গেছে পাও এরকম। পরে কোন রকম মানে দৌড়ায় বাড়ি আসি, আসার পরে বলি যে এরকম এরকম সমস্যা, এরকম ভয় পাইছি। পরে পানি পয়রা হুজুরে দেয়, পানি টানি খাওয়ায়। তারপরে ইনশাল্লাহ আর কোনো মানে ওইরকম রাত্রে, তারপরে মাঝে মাঝে কি রাত্রে স্বপ্নে দেখতাম যে সিচুয়েশনটা, যে মাঝে মাঝে কেউ বলতো জানলা থেকে কি কই যাস বা কি করছ, এরকম মানে ঘুম থেকে রাত্রে না, ঘুমের মধ্যে আপনার বন্ধুর প্রতি ভালোবাসা থেকে এই ধরনের চিন্তা বারবার আসা থেকে এটা হইতে পারে, এটা আমরা ধরে নিতেই পারি। মানে যে ডাকটা আপনি শুনছেন, এই এরকম ডাক আপনাকে আর কখনো দেয়নি? না, মানে ঘুমে না, জাগ্রত অবস্থায়। মানে ওই বাসডারে তো আপনি একবারই ডাক শুনতে পারছেন? একবারই ডাক শুনতে পারছি এই জায়গা থেকে। তখন হলো মানে আমাদের হুজুর ছিল, বলার পরে উনি বলে ঠিক আছে সমস্যা নাই, কিছু নিয়ম কারণ দেয় যেভাবে চলো ঠিক হয়ে যাবে সবকিছু। মাঝে মাঝে আবার কি রাত্রে ঘুমাইতাম, জানলা খুলে রাখছি, বাইরে থেকে না বাইরে উদারে রয়েছে। এরকম মাঝে মাঝে হইতে পারে যে আমাদের কল্পনা শক্তিতে খুব একটা জিনিস ঘুরতে থাকলে আমরা এটা দেখি, এটা হইতে পারে। কিন্তু ওই যে বাস যেটা বললি তুই, যেই ডাকটা শুনছেন আপনি বাসটার, ওটা আসলে আচ্ছা, আপনি কোনোভাবে আপনার বন্ধুর মৃত্যুর জন্য ঘুরা পেঁচা নিজেকে দোষারোপ করেন না? এখন দোষারোপ করতে কি, মনে করেন যে আমার বেশি ইটা হয় যে মাছটা আমরা উঠাইছিলাম রাত্রে, মূল কাহিনী হলো ওই মাছটা নিয়ে আর কি। ওই দিন আমার মানে যে চিন্তা ভাবনা যে আর কি ওই মাছটাই হলো মূল সব ঘটনার মূল। আপনার বন্ধু মারা যাওয়ার পরে কি আপনি আর গেছিলেন মাছ ধরতে? না, আমি এখন আর মাছ ধরতে যাই না, প্রায় এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমি কোনো মাছই ধরি নাই। ওর এখন মানে অন্যরকম হয়ে গেছে। এরপর আর কোনো সমস্যা হয় না বা কিছু হয়নি? না, আওয়ালের ঘটনার পর তেমন কোনো সমস্যা আমার হয়নি। তো কিছুদিন আগের একটা ঘটনা আছে যেটা মানে আমি বলতে চাই। হ্যাঁ, তো মানে আমি আবার একটু ফুটবল খেলি, ও ডিভিশনের খেলা, মানিকগঞ্জ স্টেডিয়ামে খেলা। আমার মানিকগঞ্জ থেকে আমাদের বাড়ি প্রায় 6 কিলোর মতো। তো খেলাধুলা শেষ, সন্ধ্যা লাগছে ওই জায়গা থেকেই। ওর সব কিছু রেডি করে আস্তে আস্তে প্রায় 9টা-10টা বাজছে, মানে সব একসাথে আনন্দ করতে করতে আসছি। আমাদের ওই জায়গা থেকে আমরা 2 জন আসি মাত্র বাড়ি যাওয়ার মতো। ওই হালর দিয়ে যাইতে হবে। কি দিয়ে যাইতে হবে? হালট মানে কি একটা ফাঁকা চারিদিকে হলো খালি জমি, ফসলি জমি, মাঝখানে রাস্তা। ও আচ্ছা, বুঝতে পারছি। মাঝখানে অনেকটা চকের মতো থাকে, চতুর্দিকে ক্ষেত, মাঝখানে রাস্তা। তো মাঝখানে রাস্তার মধ্যে একটা মাত্র গাছ, মানে ওইটা মানে বিকেল বেলা হইলে মানুষ ঘোরাফেরা করে ওই গাছের ভিতরে করে এরকম আর কি। তো আসতেছি রাত 10টার বেশি বাজে। তো দুইজনে গল্প করতে করতে আসতেছি, স্বাভাবিক খেলাধুলা করে আসছি, খেলার কথাই কইতেছি যে অমুকে। হঠাৎ মানে আমরা যাইতেছি দুজনে নর্মালি, মাঝখানে যখন আসি আমরা তখন 2 জন, সাইড দিয়ে একটা মানে দেখা যাইতেছে ফাঁকে থেকে যে একটা লোক আসতেছে, মোবাইল আছে, গান বাজাতে বাজাতে আসতেছি। পরে গান বন্ধ করছি, একটা ছোট একটা মানে বোঝা বলতে কি একটা বাজারে ব্যাগে কি যেন মাথায় নেওয়া পোশাক, ঢালা একটা পোশাক পরে যাইতেছে। উনি যে গেলাম কাকে এত রাত্রে কই থেকে আইলেন, মুরব্বী তাও কি অনেক বয়স। বললাম যে কাকে এত রাত্রে কই থেকে আইলেন, উনি কিচ্ছু বললো না, খালি করে একটা শব্দ করলো, মানে গঙ্গায় একটা শব্দ করলো আর কি। শব্দ করার পর চলে গেলাম, পাগল টাগল হতে পারি। প্রায় কিছু দূর গেছি, ও একদম সেম অবিকল আরেকজন ওই মানুষ আপনাদের ক্রস করে, আমাদের ক্রস করে যাইতেছে। পরে আমার টিপু নামটা ছিল, মানে ওর ছেলেটার নাম ছিল আর কি টিপু। ও বলতেছে দেখ
ওই পিছনের লোকটা দেখলে আগে যে লোকটা দেখছি এই লোকটা একদম সেম অবিকল। তো আমি যখন ঘুরছি তখন মানুষ যদি হাইটা যায় তো বোঝা যাওয়ার কথা যে যাইতেছে, তেমন কোনই পাইলাম না, জানি মানে মানুষ আটকা নাই এরকম। পিছনে গেছে মানে 10 হাত গেছে খুব হইলে আমার থেকে পিছনে, তারপরে ওই লোকটা আর নাই। তো মানে চলে গেছি আমরা, ঠিক আছে চল তাড়াতাড়ি চল। ওর দুজনে মানে জোরে হাঁটতেছি, ওই গাছটার কাছে আইছি, তখন দেখতেছি যে ওই আমরা যখন গাছটা ক্রস করতেছি ওই রকম হুবহু আরেকটা লোক ওই জায়গাটা ক্রস করতেছে। তখন উনি আর যারা ছিল আর যে দুজন সাইডে গেছে, উনি আসতেছে সোজা। পরে আমরা হলো ওই ইয়ে থেকে চাইপা দাঁড়াইছি এদিকে যে উনার যাইতে দে, ওর কিছু যে তাড়াতাড়ি দোকান মাঝে আছে পড়তে থাক। তো দুজনে পড়তে থাকি আর ওইটা মানে সোজা আইসে পরে ঘুরে ওই দিক দিয়ে যায়। ওর কুচি তাহলে দৌড় দেয় দুজনে, পরে দুজনে দৌড় দিয়েছি। দৌড় দেওয়ার পরে পিছন থেকে একজন বলে যে বাহনে চাল ডাল দিস, এইবারের মতো বাইসে গেলি। কি সে চাল ডাল দিতে? মানে ওগো একটা ইয়ে আছে যে ফকির ইয়ে মানে চাল ডাল দিতে বললো যে ওটা আমাদেরকে বাহন বলে আর কি। আচ্ছা, এই কথাটা দুজনে স্পষ্ট শুনতে পাই। দৌড়ায় বাইরে আসি, আসার পরে সবকিছু বলি। তো আগের মতোই ট্রিটমেন্ট হুজুরে দেয়, পানি টানি পরে খাওয়ায়। তো আল্লাহর মতো এখন ভালো আছি। এরপরে চাল টাল দিছিলেন? না, আর চাল টাল দেওয়া হয়নি আর কি। আচ্ছা, ওকে। অনেক সময় রেহান একটা জিনিস হয় কি, এই ঘটনাগুলোতে ইন্সপিরেশন হয়ে কিন্তু অনেক ভণ্ডামি কিন্তু চলে, অনেক জায়গায় চাল তোলার ইয়ে তোলার অনেক ভণ্ডামি চলে। তো এই বিষয়গুলারে পুঁজি করে চলে এগুলা। যাই হোক, আপনারা তো শুনলেন মানে আমাদের সবুজ ভাইয়ের ঘটনা, কি মনে হলো? ঘটতে পারে এটা। আর এই ঘটনাগুলোর সমস্যাটা কি, এই ঘটনাগুলো হচ্ছে সবার জন্যই একটা দিক থেকে অবিশ্বাস্য। কি জন্য? কারণ হচ্ছে কারোর সাথে এই ঘটনা কখনোই একসাথে অনেকজনের হয় না, একজন থাকলেই ব্যাপারটা ঘটে। আসলে এটা হচ্ছে এমন যে নিজের কাছাকাছি কারো ঘটলে বা নিজের সঙ্গে ঘটলেই অনেকে বিশ্বাস করে, এর আগে অনেকে বিশ্বাস করে না। যেমন আমরা এই জায়গায় আজকে এই রাত্রে এই জায়গায় যদি আমি একা থাকতাম তাহলে মানে যাই হোক কিছু ঘটতে পারতাম আমার সাথে, এরকম কিছু। যেহেতু অনেকজন আমরা পুরো টিম আছি, এর জন্য বোধহয় কিছু যাদের সঙ্গে এখনো পর্যন্ত অদ্ভুত কিছু ঘটে না, এরা জীবনও বিশ্বাস করতে চাইবে না যে আসলে এই ধরনের কিছু আছে। ওই লোকগুলারই বেশি সমস্যা হয়, কারণ ওরা তো আপনার বিশ্বাস করে না। যেমন ওই যে ও যেটা বললো যে ওর বন্ধুরা পিছন থেকে ডাক দিচ্ছে যে দাঁড়া, এগুলো ব্যাপার একটা যদি আপনারা জানা থাকেন আগে থেকে যে পিছন থেকে ডাকলে কখনোই ঘুরে দাঁড়ানো যাবে না। যদি কথা বলার হয় যে ওইদিকে তাকায় কথা বলতে হইব, মানে একটু মানে মাথা ঘুরানো যাবে না, মাথা ঘুরাইলে পুরো গড়ি ঘুরেতে হইব। তবে রেহান যখন এটা বলা হয়েছে যে ওই বন্ধু ডাকছে, মানে এরকম ভয়ঙ্কর সিচুয়েশন, দোস্ত সবুজ ভাইয়ের অভিজ্ঞতাও জানা হয়ে গেল মোটামুটি। এক এক করে ইবনে উমর ভাইয়েরটা পাইলাম। জি, আমার নাম হলো মহসিন আহমেদ, আমার বাড়ি হয়েছে গাজীপুরে, সদরে আমার বাড়ি। আমরা 3 ভাই, আমার কোনো বোন নাই। তো আমার খালা আমার বাসায় থাকতো, খালুও থাকতো। তারা মোটামুটি আমার ফ্যামিলির তো অতটা উন্নত না, আর আমার খালারা তো আমাদের থেকে অনেক নিচে ছিল, কি কাজ করতো আর্থিকভাবে। তো আমার খালার কোনো ছেলে মেয়ে ছিল না, আমাদেরকে সবসময় সন্তানের মতো আদর করতো। তো অনেক কষ্টের পর একটা সন্তান যাই হোক আসে, ওরে আমি নিজের হাতে বড় করি, নিজের হাতে লালন পালন করি, নিজের হাতে নিজের বোনের মতো। মানে আপনাদের তো বোন ছিল না, ছিল যে এটা আমার 3 ভাই মিলা ওরা ঠিক নিজের বোনের মতো করে বড় করি। আমার খালা তো সকালে যেত, চাকরি করতো, আসতো না। আমার খালুও সকালে গাড়িতে চলে যেত। তো আমার মা আমি আমরা 3 ভাই মিলা নিজের বোনের মতো নিজেরাই লাইলা বড় করলাম। তো বয়স যখন 10 বছরের মতো হইব, একদিন কি জন্য জানি মারছে আম্মা। মারার পরে গাড়ের এই ঠিক এই জায়গাটা একটা বাড়ি লাগছে। আচ্ছা, লাগার পরে আপনার এই যে খিসে না, আচ্ছা আচ্ছা, এরকম খিসা শুরু করছে। আপনার দম বন্ধ হয়ে যেতেছে, একটা শ্বাস নিয়ে না জোরে জোরে, এরকম একটা শ্বাস নিতেছে। আর বলে যে আমার বুকে ব্যথা, বুক ব্যথার কথা যখন বলছে তখন আমি বললাম ঠিক আছে ডাক্তারের কাছে নেওয়া দরকার। তো সদরে নিয়ে গেলাম, গাজীপুর সদর যে হাসপাতাল। নেওয়ার পর ডাক্তার এক্সরে দিল, তারপরে একটা ব্লাড টেস্ট দিল। তো এগুলো করানোর পরে কিছু ধরা পড়লো না। ডাক্তার বললো যে না, নর্মালি তো আছে, শরীর দুর্বলতা থেকে হইতে পারে। ওষুধ দিছে, খাইতেছে। এরকম করে প্রায় আরো মাসখানেক চলে গেছে, তখন আর কোনো সমস্যা হয় নাই। একদিন আমাদের বাড়ির সামনের বাড়ি, এক ভাড়াটিয়া বাড়ি, ওই রুমে গেছে মানে পড়তে। আমার ভাবি আবার জানি কি কাজ করতে, আমার ভাবি শুধু একা বাসায়, আমি গেছি সেলুনে চুল কাটতে। দিনের বেলা না, আসরের পরে সন্ধ্যার আগে হঠাৎ করে ভাবি আমার ফোন করলো যে আমার যে বোনটার কথা বলতেছে ওর নাম হলো নুরুন নাহার। আচ্ছা, আমরা নুন্না কয়ে বলে এটাকে আগে সবাই। তো বলতেছে নুন্নার তো অবস্থা খারাপ, আবার হেরিকম করতেছে। তাই আমি আস্তে আস্তে ভালো হয়ে গেছে, মোটামুটি তেল পানি দিয়ে সুস্থ করছে। পরে আমি জিগেলাম কয় ভাই আমার বুক ব্যথা করে, আমার একদম দম বন্ধ হয়ে যায়, মানে শরীরে হাত পা একদম ল্যাং ছেড়া দেয়, চোখ মুখ উল্টা দেয়, একদম মানে লাগে যেমন মরে যাবো এরকম একটা অবস্থা। তা আমরা আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আবার পরীক্ষা করাইলো। ডাক্তার বলতেছে নর্মাল তো, কোনো সমস্যা নাই।
তো এরকম হয়ে যাওয়ার পরে তৃতীয়বারের সময় তখন হয়তো বা মুহূর্তে প্রায় বছরের কাছাকাছি হয়ে গেছে যে এই 2বার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করাতে বা প্রথমে আরো এমনিতে আবার এলাকায় যে ডাক্তারগুলো আছে আমাদের যে আমরা কম্পাউন্ডার যাদের বলি তাদেরকে ভিটামিন ওষুধ এনে খাওয়াইতাম যাতে শরীরে শক্তিটা মতো পায়। যখন প্রায় বছরের কাছাকাছি হয়ে গেছে তখন আমার বড় ভাই বিদেশ থেকে দেশে আসছে। আমি চুল কাটতে গেছি, ভাইও বাসায় নাই, ভাবি ওই দিনও একা শুধু বাসায়। আচ্ছা, আমার আম্মা বাইরে জানি কোথায়। হঠাৎ করে ভাবি দেখতেছে কি, আমার ভাবি তখন একটা প্রেগনেন্ট ছিল আর কি। আমার ভাবির দিকে যে তাকায় অনেক বড় বড় চোখ করে, সাধারণত এরকম চোখ করে তাকায় না। আপনার বোন? হ্যাঁ, আমার বোন ভাবির দিকে অস্বাভাবিকভাবে ভয় পাওয়ার মতো হয়ে গেছে। আর যে হা করে মানে মনে হয়ে যায় মানে একটা আনাম গরু রাস্তায় কিলে ফেলাবে এরকম একটা হা করে। পরে কি করলো, ওই যে খিসে শুরু হয়ে গেল, ভাবিতে ফোন করলো। তখন আমি ওই দিন করলাম কি, আমার চুল মাত্র একটা সাইড কাটছি, সাথে সাথে আমি সেলুন থেকে দূরে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে তো আমরা আবার আগে থেকে মোটামুটি আমার নানাহারা অনেক কিছু আয়ত্ত করতো, বা আমার নানিরা বলছে, আমার নানি আমার অনেক কিছু শিখাইছে। তো দোয়া কুনুত এটা পইরা আগে জানতাম যে হ্যাঁ কাইনাঙ্গুলো যদি আসর হয় তাহলে কাইনাঙ্গুলো হালকা করে ধরলেই বোঝা যায় বোঝে আসর আছে কিনা। তো আমি দোয়া কুনুটা যখন পইরা কাইনাঙ্গুলো ধরার সাথে সাথে যেমন আমার খাইয়া ফেলাইব এমন একটা অবস্থা। মানে আপনার কিরকম একটা বাঘ অথবা একটা যখন বাঘ যখন ধরে শিকারীরে আপনার কিরকম একটা হিংস্র অবস্থা থাকে না, ঠিক এরকম অবস্থা আমার কাছে লাগতেছে। যখন ওর দাঁতগুলা আরো বড় বড় হয়ে গেছে আর হাত যে করে মানে আমার খাই ফেলাইতে গিলা এরকম অবস্থা, তুই আমার ছেড়া দে। তখন তো আমি বুঝা ফেলাইছি যে এটা তো ডাক্তারি কাজ করে। তখন কিন্তু 1 বছর চলে গেছে অলরেডি। এর মাঝখানে তার কাজকর্ম সব স্বাভাবিক? হ্যাঁ, মাঝখানে কিন্তু কাজকর্ম সব স্বাভাবিক। একটা দিক আমরা পরবর্তীতে বুঝতে পারছি, ওর যে বয়সটা বাড়ছে, ওর বয়স বাড়ার সাথে সাথে না বুদ্ধিমত্তাটা তো বাড়া দরকার ছিল, কিন্তু ওটা তেমন মানে বয়সের সাথে বুদ্ধিটা বাড়ে নেই। আচ্ছা, ওই দিন আমার বাইরে আমি সাথে সাথে ফোন করলাম। আমার ভাই আবার খুব পরেশগার মানুষ, ভাই আস্তে আস্তে মোটামুটি সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এর মাঝে যে কি হয় ওইগুলো কিছুই বলতে পারে না। ওই দিন থেকে একটা ঘটনা হয়েছে কি, যে এই যে ও চিল্লাচিল্লি করছে, আমার কামড় দিতে এসে বা এটা করছে, কিছুই করতে পারে না। ও আমার বলতেছে যে সন্ধ্যার আগ মুহূর্তে কবে আমি টয়লেটে গেছি, আমি আর কিছু করতে পারবো না। আচ্ছা, আপনাদের বাড়ির বর্ণনাটা একটু দেন তো। এটা মানে বাড়িটা কি কোনো মানে কেমন এলাকায়, খুব গ্রামে, জঙ্গল এই ধরনের? আমাদের বাড়িটা শহরের মতোই বাড়িটা। কল কারখানার জন্য যত যেটা সেরা গাজীপুরে উঠে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখানে ওই যেরকম জঙ্গল টঙ্গল একদম লোকালয়ের মধ্যে। তো পরে আমার ভাই আসছে, ভাই এসে দেখাতে এরকম সুস্থ, মোটামুটি সুস্থ হয়েছে। ও বলতেছে ভাই আমি তো কিছু কইতে পারবো না। ওর এই আঙ্গুল যে ধরছি, ও বলতেছে আমার আঙ্গুল এটা লড়ে নাকি, লাগাইতে পারে না। পরে আমি আমার পরিচিত একজন ডাক্তার আছে, তার সাথে আলাপ করছি। তো যাই হোক, আমাদের আত্মীয় ছিল, খুব নাম করা কবিরাজ, যে গেছে তার কাছে সুস্থ হয়েছে। তো ওরে নিয়ে গেছি, ওরে নিয়ে যাওয়ার পরে তাবিজ দিল প্রায় মাস 2-1 মতো, খুবই ভালো, সম্ভবত 1 থেকে 1.5 মাস। মাগরিবের আজানের নামাজটা শেষ করতো, মাগরিবের আজানের নামাজ শেষ করার পরে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা, এরপর থেকে যে উঠতো একদম ফজরের আজানের ঠিক 10 মিনিট আগে ছাড়তো। প্রতিদিনের ঘটনা? প্রতিদিন ভাইয়া, মানে উঠার সাথে সাথে ও কি করতো, যে যখন আস্তে আস্তে ওই অভ্যাস হয়ে গেছে গা, তখন আস্তে বুঝতে পারতো ভাই আজকে মনে একটা কিছু হইব, তোমার শরীর ভালো লাগতেছে। তো এরকম করার পরে ও দেখতো কি, যে বড় বড় চুল জডলা, আপনার নখ গুলা মনে হয় যায় মনে হয় হাতের সমান একটা নখ, এরকম একটা নখ মারতে হইতো, জব করতে হইতো, এরকম একটা অবস্থা। এটা কি ও বলতো? ও বলতেছে এরকম, বলতেছে অলরেডি যে আমার বাঁচাও ভাই বাঁচাও, আমাদের জড়াই ধরে চিৎকার করতেছে, চোখ খুলে নাও। তো এই অবস্থায় এরকম করতে করতে পরে কবিরাজের খবর দিলাম। কবিরাজে কই আমি তো কিছু দেখি না, আমি তো আটকাই ফেলাইছি একটা। তো ওই দিন পরে আবার কবিরাজের কাছে নিয়ে গেলাম। কবিরাজ এই যে চেষ্টা করলো যে একটা রোগীর উপর ভর করায়, যেটা ওই যে বলছিল যে এই সবুজ ভাই বলছিল যে রোগীর উপর ভর করায়, রোগীর ভর করাতে চাইছে, প্রায় ঘন্টা 2 চেষ্টা করছে, ওর উপরে ভরার করাতে পারে নাই। ওর লাস্টে কবিরাজে বললো কি, ওই যে কবিরাজের যে এগুলা কবিরাজি করে ওগুলার ডাকলো, কবিরাজ যে জিনগুলা দিয়া কবিরাজি করে, তো ওগুলার সাথে কবিরাজের কথা বলছে। আমরা সিমটম পাইছি যে জিনটা আইছে, আমরা একটু আকার ইঙ্গিত পাইছি অন্ধকার ঘরের ভিতরে কবিরাজের জিনগুলো আসছে, যে আমরা একটু আকার ইঙ্গিত পাইছি যে আসছে। কিরকম আকার ইঙ্গিত বলতে মনে করেন যে আপনার যখন ডাকে, তখন যখন ঘরের উপর আসে না, আপনার মনে হয় টিনের চাল ভাঙ্গা পড়তেছে ভিতরে, যখন পাড়া দেয় যে ঘরের আপনার সিলিং আছে না, কাঠের যদি সিলিংটা থাকে, আমরা কার বলি আমাদের গাজীপুরের ভাষা, হ্যাঁ, ওটার উপর যখন কাঠের পাড়া দেয় ধুম ধুম করে শব্দ মনে হয় যে ভাঙ্গে ভাঙ্গে পড়তেছে। আমি একটু এই ফাঁকে একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমি স্কুলে পড়ি তখন, তো আমাদের গ্রামে একবার নামানো হয়েছিল, একটা ঘরের মধ্যে জিন নামানো হয়েছে।
টিনের ঘর ছিল, সব টিনের বেড়া ছিল। তো ওইখানে মনে কর যেটা হয়েছে যে ওই যেই জায়গার মধ্যে নামানো হয়েছে ছোট একটা পিঁড়ির মতো নেয়, ওখানে কতগুলো আসন করে, হ্যাঁ, লাল একটা কাপড় দিয়ে ওটা ঢাকে, মোমবাতি দেয়, আগরবাতি দেয়, ওগুলা দেওয়ার পরে সমস্ত লাইট টাইট, এবং তোর মনে কর এটা মানে একটু গভীর রাতের দিকে করে সেটা। সবাই যারা যারা থাকে ঘরের মধ্যে সবাই একদম সাইলেন্স, সবকিছু অন্ধকার করে দিতে। তো প্রথম দিকে অনেক বেশ সাহস ছিল, আমি কাছাকাছি বসতে চাইছিলাম। তো যখন আসার সময় এসে তখন থেকে কি হলো, মনে কর কোনো ঝড় তুফান কিচ্ছু নাই, ঘরের টিনের মধ্যে এমন শব্দ হচ্ছে মনে হচ্ছে সে টিনের মধ্যে অনেক বড় বড় ওজনের কিছু পড়ছে, এই বেড়ার মধ্যে হয়তো কেউ ভাঙচুর করার চেষ্টা করছে, এমন অদ্ভুত ধরনের একটা অবস্থা। হঠাৎ করে একটা কণ্ঠস্বর, মানে চিকন একটা কণ্ঠস্বর, মানে স্বাভাবিক মানুষের মতো না, এমন একটা কণ্ঠস্বর। যখনই মনে কর এই শব্দটা কানের মধ্যে আসছে, মানে ভয়ে তো পুরো অস্থির, মানে আমার পুরো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো আমি একজনের সাথে যে বসছিলাম ওনাকে ধরে বসছিলাম, তো এমন কাঁপাকাঁপি আমার শুরু হয়ে গেছে। তো উনি বুঝতে পারছে বিষয়টা, তো বুঝতে পেরে যে জিন নামাইছে উনাকে বলছে, ওই সময় জিন চলে গেছে, পরে লাইট টাইট জ্বালানো হয়েছে রুমের, তো আমাকে ওই রুম থেকে বের করে তো আমাকে অন্য একটা পাশের রুমে দেওয়া হয়েছে, তারপরে আবার জিন নামানো হয়েছে। যেই চিকন কণ্ঠস্বরটা আমি ওই দিন রাতের বেলা পাইছিলাম, ওই কণ্ঠস্বরটা আমার এখনো কানের মধ্যে বাজে। এই আজকে মহসিন ভাই যে বলতেছে, বিশেষ করে এমন একটা জায়গার মধ্যে বসে আছে, আবার মহসিন ভাইয়ের এই কথাটা শুনে আমার ওই ঘটনাটা আবার মনে পড়ছে। ওরা এরকমই আর কি, এই যে যেটা বললো সুমন ভাই, যে আপনার এই সবকিছু ভাঙ্গা চুরাতে যখন পাড়া প্রথম পাড়া দেয় তখন লাগে যেমন যে পুরোটা ঘর ভাঙ্গা পুড়ে যেতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, অত ভয় পাই নাই, আমি আগে থেকে একটু সাহসী। পরে আপনার ওখানে পরে যে জিনটা আসছে, পরে আমরা বুঝতে পারলাম, কথাবার্তা বলছে ওনার অনেকগুলা জিন। যে জিনটা আসছে ও বলতেছে যে আমার পক্ষে সম্ভব না এর হাজির করানো, হে আমার আয়ত্তের বাইরে। যে জিনটা আপনার বোনের উপর বড় করছে, তাদের চেয়ে ক্ষমতাবান, তার চেয়ে ক্ষমতাবান। তখন তো আমাদের মাথা খারাপ হয়েছে, কি করা যায়, নানা বলতাম আমরা। নানা বলার পরে বলতেছে যে চিন্তা করো না, আমার তো আরো আছে, আমি দেখতেছি। সন্ধ্যার পরে যখন ঘটনা শুরু হয়েছে, আমার বন্ধু ভাইয়ের বন্ধুর গাড়ি আছে একটা, তো ওই ওনার গাড়িতে নিয়ে গেছি আমরা। ওরা যেই কদিন গাড়িতে নিতে যাই, গাড়ি নষ্ট হয়ে যায়, আচ্ছা, কোনো না কোনো কারণে একটা বাধা পড়তেছে। আচ্ছা, আপনার এরকম। পরে ওই কবিরাজ থেকে বাসা থেকে আসছি, আসার পর তো রাত্রে 2টা যখন বাজছে তো আবার একই অবস্থা। ভাইয়া বিশ্বাস করবেন না বললে, ওর উপরে কোরআন শরীফ দিয়ে রাখতাম বুকের উপরে। ও যখন বলতো যে আমার দম বন্ধ হয়ে যেতেছে, তখন ও বুকের উপর কোরআন শরীফ দিলে একটু আরাম পাইতো, বা ওর উপরে আসতো না, যেত, চলে যেত, অজ্ঞানে যেত। তো এরকম করতে করতে এরকম যায়। ওই কবিরাজের পরের দিন কবিরাজ বলে, আমি বাসায় আসতেছি, আপনার বাড়ি বন্ধ করে দিন, আপনারা 4টা গজাল আর একটা হাতুড়ি কিনবেন, একদমে আনছি। উনি আসলো, বাড়িটা চারিদিকে বন্ধ করতে হয়ে গেল। বিশ্বাস করবেন না ভাই বললে, উনি মনে হয় আমার এই যে মনে করেন যে আমাদের এখানে কি আছে, বিলের পাড়টা আছে, বিলের পাড় থেকে আমরা আসলাম মনে করেন পুষ্করী পাড়, অতটুকু যাই হারতে পারে নাই, মানে একটা মানে আড়াল হয়েছে। আমরা সবাই মানে আমাদের বাড়িতে একটা উঠান ছিল, উঠানের এই মাঝে বসা, ও বসে রয়েছে, ও সাইডে বসে বসে কথা বলতেছে। অনেকদিন ও বলতেছে কি, অনেকদিন পরে বাড়িটা বন্ধ করেছে, আমার একটু ভালো লাগতেছে, একটু মন খুলে কথা বলতে পারতেছি। আপনার বোন বলতেছে, আমরা সবাই বসে রয়েছি। পরে হঠাৎ করে এমন এক থাপ্পড় দিল, মানে ওর সাথে সাথে পড়ে গেছে, চিৎকার শুরু করছে। আপনার বোনকে? হ্যাঁ, আমাদের সামনে। আমরা থাপ্পড় দিতে দেখিনি, কিন্তু পরে যে গাল থাপ্পড় দিচ্ছে, গালটার সাথে সাথে ফুলে গেছে, মানে হাতের ছাপটা বসে গেছে। ওই যে শুরু হলো মাইর দেওয়া, সাথে সাথে কবিরাজের ফোন করলাম, না কি বাড়ি বন্ধ করতে গেলেন? ও তো আবার চিৎকার করতেছে, এখন তো সাইড দেন উপর দেয় আমাদের মারতে, যে ভাই আমার বাচ্চা আমার ধরো, আমার উপর দিয়ে মারতে আসতে রাখতেই পারি না, কি করবো? একজন মানুষের কতক্ষণ আড়াল করে রাখা যায়, কতক্ষণ দূরে রাখা যায় পার্সাপার্সি করে? আমরা তো পারি না। আমরা 3টা মানুষ, আমরা 3 ভাই। আমার খালু যে ছিল, উনি মারা গেছে কিছুদিন আগে, আব্বা। আমার খালু যে ছিল, বিশ্বাস করবেন না, মনে করেন যে ওনার সাথে 3টা লোক পারতে খুব কষ্ট হয়ে যাবে, এরকম একজন দেহের অধিকারী ছিল। খালু, আমরা 3টা ভাই, আমরা এই 4 জনে মিলে ওরা সামলে রাখতে পারি না, এরকম পরিস্থিতি। মানে পরিস্থিতি এরকম যে আপনার শূন্য আঙ্গা যায় না, যে এখন দূরে আঙ্গায় আচার দিব, ঠিক ওই রকম একটা, যে আমরা যেটা দূরে রাখতে ওরা আঙ্গায় আচার দিবই, না পারলে করে চুলো ধরে টানে। যখন এরকম শুরু হয়ে গেল, তো আমার একটু বৃষ্টি পড়তেছে, তখন কি করি, আবার ওই বাইরের গাড়ি ফোন দিলাম। ফোন দিলে আসলে পরে আরেকজন একটা কবিরাজের কথা বলছে, আমাদের বাড়ি থেকে মনে হয় যে প্রায় আরো 15 কিলো ভিতরে, এটা অনেক গ্রামের ভিতরে। পরে তো চিন্তা করি আমি রাত্রেবেলা ওখানে যাবো, এই জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে, কি অবস্থা করে নিয়ে 5 জন পুরুষ মানুষ গেলাম।
যাই হওয়ার হইব। আপনার বোনকে নিয়ে রওনা দিচ্ছেন? ওই এলাকার কাছাকাছি যখন গেছি ভাই, বিশ্বাস করবেন না, আমার কাছে লাগতেছে যে এরকম দেখা যাইতেছে করই গাছ আছে না, রেন্টি করই, এই গাছের রোডের সাইডে এই গাছগুলো লাগানো ছিল, যে গাছের ডাইলপালা ভেঙে সব রোডে পড়তেছে, মানে রাস্তা বন্ধ হয়ে যেতেছে। ওইগুলো আমরা প্রাইভেট করে যাইতেছিলাম। আচ্ছা, গাড়ি চালাচ্ছিল কে? গাড়ি চালাতেছিল আমার বড় ভাইয়ের বন্ধু। এগুলা কি মানে আপনাদের মনে হইতেছে ভাঙা পড়তেছে না সত্যি সত্যি ভাঙা পড়তেছে? কিছু কিছু পড়তেছে, আবার কিছু কিছু দেখা যাইতেছে এরকম যে গাছগুলা নয়া আপনার একটা রাস্তা বন্ধ করে দিতেছে, আবার সোজা দিতেছে, এরকম একটা অবস্থা। আপনি বাসটা যখন যদি টান দেন আপনি দেখবেন যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আর ছেড়ে দিলে রাস্তা উঠে যায় না, ঠিক এরকম। আমার বোন কিন্তু প্রচন্ড ভয় পাইতেছে, সে তো চোখ খুলে না। আস্তে আস্তে পরে ওই কবিরাজের বাসায় গেলাম। ওই কবিরাজের তখন গাড়ির মধ্যে কি আপনার বোন অ্যাবনর্মালি ছিল নাকি তখন স্বাভাবিক? তখন স্বাভাবিক ছিল, অনেক ভয় পাইতেছে এইগুলা দেখে। তখন ওই কবিরাজে বললো, ওই কবিরাজে নেওয়ার পরে আচ্ছা ঠিক আছে, এগুলো কোনো সমস্যা হইব না, আমি ঠিক করে দিব। তো ওদিনকে রাত্রে সে তাবিজ দিয়ে দিল, এবং সে একটা বোতলে সে বললো যে আইনে আটকাইছে দুইটারে। সে পড়ছিল আসলে বৈশা দুইটার আইনে আটকাইছে, দুইটা। উনি বললো যে দুইটা, এবং এও বললো যে ওর উপরে চালান করা হয়েছে। কেউ একজন করছে, ওর উপরে চালান করছে, ওর উপরে করে নাই, করছিল আমার বাবির উপরে। তো আমার বাবি আবার খুব পরহেজগার, ভাইও খুব পরহেজগার। এইটা ওই বাবির উপরে না পড়তে পাইরা ওর উপরে পড়ছে, বলছে যে আপনার আত্মীয়ের ভিতরে কেউ করছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে বাসায় নিয়ে আসলাম, কবিরাজ বলে আটকাই দিছে, একটা তাবিজও দিয়ে দিছে, আবার কিছু পানি দিয়ে দিছে খাওয়ার লেগা। তখন ভাবিরও দিছে কিছু, তুমি খাইও এটা, তোমার উপরে যে এমনি তুমি যেভাবে চলো নিয়ম কারণ মাইনা, তোমার উপর কিছু করতে পারবো না, তারপর তুমি একটু সেফটি থাকো। পরে নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পরে ওদিকে রাত্রে মোটামুটি ভালো গেছে, একটু ঘুমাইতে পারছি। তো ঘুমের মধ্যে ও করতো কি, আপনার কথা বলতো। আচ্ছা, ঘুমের মধ্যে ওদের সাথে কথা বলতো, হাত বানার ইশারা দিত, এটা এটা এটা। পরে ও ঘুম থেকে উঠে বলতো, কথাগুলো কি স্বাভাবিক কথা নাকি ভয় পায় কথা? না না, স্বাভাবিক একদম। আমি যে আপনার সাথে ওই কথা বলতেছি, একেবারে হুবহু কথা বলতেছে, হাত নাড়ায় দেখাতেছে যে এটা কিন্তু ঠিক করতেছো না, তোমরা তোমরা আমার বান্ধবী এরকম করো কেন। এই বিষয়টা কিন্তু আবার অনেকের মধ্যে এমনিতেও আছে, নর্মাল ঘুমের মধ্যে অনেকেই কথা বলে, ঘুমের মধ্যে মনে হয় যে স্বাভাবিক। এটা আমি ধরে নিয়েছি, কিন্তু এখানে আবার কিছু কথাও যুক্ত করছে যে তোমরা আমার বান্ধবী, তোমরা আমার এরকম ক্ষতি করতেছো কেন, আচ্ছা আমাদের কত কষ্ট দেয় কেন, এরকম ভাবে বলতেছে। আমার টাকা পয়সা লাগবে না, ও আরে প্রস্তাব অফার করতেছে, তোমার ভাইরা তোমার এত আদর করে, তোমার ভাইদেরকে অনেক টাকা পয়সা দিব, অনেক বড় লোক হয়ে যাবো। পরে ও আবার আমার বলে ভাইয়া এগুলো বলে, এবং খবরদার কোনদিন রাজি হবি না। মানে ও ঘুমের মধ্যে কি যেই কথাগুলো বলতেছে কি মনে থাকে, মানে ঘুম বাংলা আমরা শুনতেছি। ও আচ্ছা, আর যে টাকার যে প্রশ্নটা ও স্বপ্নে দেখে, স্বপ্নে দেখায় ওরে যে তোর অনেক টাকা দিব, ওর মারের স্বপ্নে দেখায় যে টাকা পয়সা কোনো কমতি থাকবো না, বাবার স্বপ্নে দেখে একই অবস্থা, মানে উনাদেরকেও স্বপ্ন দেখায়, ওর মা বাবার স্বপ্ন দেখাইতেছে যে বস্তা করে টাকা দিব, দেখাইছে ওরে। কি চাচ্ছে, বিনিময় কি চায়? বিনিময় কি চায় এটা তখনও বলে নাই। পরবর্তীতে আপনার কি হইলো, আমাদেরকে বললো এই কথাটা। এই কথা বলার পরে কিছু খবরদার তুই কিন্তু রাজি হবি না, কোন সেটা যদি ওর উপরে রাখতাম তাহলে কোনো চেতাচেতি নেই, কোনো কিছু নেই, হয়তো বা ঘুমাই থাকতো, দাঁত লেগে যেত গা, চুড়াইলে পরে একটু মোটামুটি সুস্থ হইতো, কথা বলতে পারতো। ওই দূর থেকে আপনার জ্বর দেখাইতো। যেমন ও বলছে, একবার আমার বলতেছে জাফরা ধরে বলতেছে ভাই আমার বাঁচাও, আমার কামড় দিয়ে পাইতেছে। কি ব্যাপার তোর কামড় দিতে? বিশ্বাস করবো না, এত বড় দাঁত আমি জীবনও দেখি নাই। যাই ওই কবিরাজের কাছে আসার পর থেকে ওদিকে রাতটা মনে করেন আমরা মোটামুটি আরামে একটু ঘুমাইতে পারছি। তো কবিরাজে একটা বোতলে পানি বইরা দিছে, যে ও যেখানে বলে, যেমন দেখাইতো ভাই যেন বইয়া রয়েছে, যে আমাদের ঘরে কোনায় বসে রয়েছে বা ওই ঘরের চালে বসে রয়েছে, এরকম দেখাইতো। দেখানোর পরে বলতো যে তাহলে তুমি সারা ঘরে পানি ছিটাই দিবা, পানিটা ছিটাই দিবা, আর এই পানিটা ওরে খাওয়াইবা, পানি শেষ যাতে একবার না হয় মিশাই মিশাই খাওয়াইবা। তো এরকম করতাম, ভালোই হইতো। পরের দিনে ভালো গেছে, নামাজ পড়লাম, শুকরানা নামাজ পড়ে সবাই দোয়া করছি আমরা হয়তো আল্লাহ মাফ করতে পারে। কিন্তু ওই দিন মাগরিবের আজানের ঠিক 10 থেকে 15 মিনিট পরে আবার তো শুরু হয়ে গেছে একই অবস্থা। তখন ভাইও ভাই আমরা আবার সবাই বাড়িতে এরকম করতে করতে আপনার কি দিয়ে শুরু হলো? তখন প্রথমে সিম্পলটা কি, ও কথা বলতেছে আমাদের সাথে, আমরা বুঝতেছি যে ওই কথা আমাদের বোনই কথা বলতেছে, কিন্তু অরিজিনালি আমাদের বোন না। এটা কিভাবে ও ওর উপরে ভর করে আসে। এটা পরবর্তীতে যখন আপনার ওর জ্ঞান ফিরে পরে বলে কয়তো আমি তো ওখানে ছিলাম, কেন আইলাম কেমনে বা এরকম করলাম কেন, কিন্তু এর মাঝে আমাদের সাথে অনেক কথা বলছে, অনেক কিছু, আপনারা বুঝতে পারেন না, আমরা বুঝতে পারিনি, ও বলতে পারে না। পরে হঠাৎ করে চুলো ধরে টান দা ঠাস করে বাড়ি মারলো আর কি, আপনাদের এই ওয়াল আছে, ওয়ালের সাথে বাড়ি মারতে। তখন তো চিৎকার শুরু করে দিয়েছে ব্যথায়। তারপর আবার করলো কি, দূর থেকে ঢিলা মারে চলে যেতে, যে জায়গায় পরে আমরা দেখি না, কিন্তু যে জায়গায় পরে যে দেখায় ওই জায়গা ফুলে যায়, এরকম একটা অবস্থা। তো এরকম অবস্থা চলতে চলতে পরে কবিরাজের ফোন দিলাম, কবিরাজ না আমি 2 আটকায় রাখছি, কিভাবে যাইবো? ওরা ভাই আবার খুব চেতে গেল, কি আপনি আটকায় রাখছেন ঘোড়ার ডিম, এগুলো তো আবার এই অবস্থা শুরু করে দিছে। ওদিকে রাত্রে ভাই সারাটা রাত্র ঘুমাই নেই, এই ওরে যায় নামাজ দিয়ে নিয়ে কোরআন শরীফ নিয়ে সাথে বসে রয়েছি, ঘুমাই নাই। পরের দিন আবার তোর মাথায় টার্গেট হইলে সন্ধ্যা পরে তুই উঠবো, এখন সারাদিন কবিরাজ খুঁজতে হইব। সারাদিন কবিরাজ খুঁজতেছি, ভালো কোনো কবিরাজ পাই না। পরে ওই পরের দিন রাত্রে আপনার মাগরিবের আজান, ওদিন রাত্রে আমাদের এলাকায় ওয়াজ মাহফিল ছিল। তো আমরা ভাবলাম আজকে বাড়ির পাশে ওয়াজ মাহফিল,
এরকম একটা আয়োজন, আজকে কিছুই হইব না, আবার বৃষ্টি পড়তেছে, ওই কোনো কিছুই মানলো না। ওই দিনকে কি শুরু হলো জানেন, আগে তো কোরআন শরীফ দিলে মানতো, এর মাঝে আবার একটা ঘটনা থেকে গেছে। এটা উঠলে প্রথম দিক দিয়ে আপনার গরু হাড্ডি আছে না, গরু হাড্ডি যদি দিতাম না চলে যেত গা, নাকের কাছে দিলে চলে যেত। তো লাস্টে দেখে আপনার গরু হাড্ডি কামড় দিত, গরু হাড্ডি কামড় দিয়ে বসে থাকতো, মানে তখন আর গরুর হাড্ডি কাজ হইতেছে না। তো ওদিন ওয়াজ হইতেছে, তো ভাবলাম যে আজকে মনে হয়তো বা কিছু হইব না, তো ওই দিন তো আরো বেশি। তো আল্লাহর কি মর্জি, ওই দিনকে আবার আমাদের যে ওয়াজ বৃষ্টির কারণে স্থগিত হয়ে গেছে, অনেক বৃষ্টি পড়ছে। তারপর আপনার এর ভিতরে যে ঘটনাগুলো বলতেছি, এর ভিতরে আমাদের আশেপাশের মানুষ কিন্তু আমাদের বাসায় আসতেছে না। আচ্ছা, আমাদের যে বিপদটা, মানে ওরা কি মানে ইচ্ছে করে ভয়ে আসতেছে না, যদি এই বাসায় যায় যদি কিছু আসর করে। কিন্তু আমাদের বাসায় এর আগে কখনোই এরকম হয় নাই, বা আমাদের অন্য কারো এরকম সমস্যা হয় নাই, শুধু আমার এই বোনটার উপরে একটা নজর পড়ছে। এই ওদিনকে রাত্রে পরে দুইটা হুজুর আসছে, হাবেজ সাহেব, আমাদের মসজিদ ইমাম সাহেব, আরেকজন হাবেজ সাহেব। সে আসলো, সে আসার পরে তো দেখতেছে এই অবস্থা, দেখার পরে তার সামনেই ওরা মেরে ধরতে, ওরা মারে, ঠাস করে থাপ্পড় মারে, চুল ধরে টান মারে, এরকম একটা অবস্থা। ও তো খালি চিৎকার পারে, আমার মারতেছে, আমার বাঁচাও, আমার মেরে ফেলাইতেছে। তারপরে আপনার কি হইলো, এই হুজুরের চেষ্টা করলো, অনেক পারলো না। যে হাবেজ সাহেবটা ছিল, সে বললো আমার জীবন আমি এরকম পাইনি কোন জায়গায়। তো সকাল হয়ে গেছে, ফজরের 10 মিনিট আগে তো এমনি ভালো হয়ে যেত, এরকম পরে আবার তো সন্ধ্যাবেলা উঠবো, এরকম চিন্তা করছি কি করা যায়। তখন কি করলাম আমরা, হঠাৎ করে আমার বড় ভাইয়ের মাথায় ব্রেন খেললো যে ও যখন সন্ধ্যার আগে বাথরুমে যেতেছে, প্রত্যেকটা দিন সন্ধ্যার আগে বাথরুমে যায়, ওই টয়লেট থেকে আসার পরে মাগরিবের টাইমটা শেষ হয়ে শুরু হয়ে যাওয়ার অত্যাচার। তো আমরা একটা কাজ করে দেখি, তো ওরা বাথরুমে না যায় দেখি কি হয়, আর বাথরুমে যেতে দেবো না সন্ধ্যার আগে, যেতে চাইলে তাকে হুবু সন্ধ্যার আগে বলতেছে আমি বাথরুমে যাবো, বা যাইবার নিজে কেউ বলে নাই। তখন আমার বড় ভাবি বলতেছে তুই দাঁড়া, তুই ঘরে যা। বড় ভাবি ধমক দিয়ে ঘরে পাঠাই দিছে। ও যাওয়ার পরে ও বলতেছে না আমি তো বাথরুমে যাবো না, বাথরুমে যাবো, এরকম ই করছে, কান্নাকাটি শুরু করে দিছে বাথরুমে যাওয়ার জন্য। হ্যাঁ বাথরুমে যাবো, একটা বড় ভাই ধমক দিছে, আমি ধমক দিচ্ছি, তখন চুপ করে রয়েছে। তারপরে আপনার ওই দিনকে শুরু হইলো কি, ওর উপরে তার আসে না, দূর থেকে ঘরে চারে ঢিলা দেয়। মানে ওই দিন আপনার বোন স্বাভাবিক আছে, ভয় পাইতেছে, ওরা খুব ভয় দেখাইতেছে যে আপনার এই আশেপাশে থেকে ভয় দেখা, খুব ভয় দেখাইতেছে। মানে ভয় কি এরকম, মানে ও চোখ খুলতো না, ওরা যদি মোবাইলে একটা ছবি দেখাইতেন ও ছবির মধ্যে এসে উঠতো। আবার হ্যাঁ, যদি কোরআন শরীফ ছেড়ে রাখতাম তাহলে করতো কি, যতটুকু পর্যন্ত কোরআন শরীফের আওয়াজটা যায়, পড়ার আওয়াজটা যায়, তার থেকে দূরে দাঁড়ায় ওর লোকের কথা কইতো। তার মানে কোরআন শরীফ মোবাইলে বা হ্যাঁ মোবাইলে আমরা একটা কি কাজ করছি জানেন, যে মোবাইলে করছি কি, যেহেতু কোরআন শরীফটা মানে কোরআন শরীফটা মোবাইলে ইয়াসিন সূরা, তারপর আপনার আর রহমান, এরকম অনেক কোন সূরা আমরা বলে রাখছি, এমনিতে আমরা বলে রাখি, এগুলো ছাড়তাম। আপনার যতটুকু পর্যন্ত সাউন্ডটা যায় অতটুকু থেকে একটু দূরে দাঁড়ায় ওর লোকের কথা কয়, ডর দেখায়। তারপরে সন্ধ্যাবেলা একদিন আমার আম্মা শুয়ে রয়েছে, হঠাৎ করে আম্মা দেখতেছে যে ঘুমের মধ্যে কুকুর আছে না, কুকুর তার পাও খাবলায় ধরছে। মানে কুকুর পাও খাবলায় ধরছে? হ্যাঁ, পাওয়ার মধ্যে কামড় দেয় না, খাবলায় ধরছে। উনি দাঁড়াতে উঠে দেখা যায় কিছুই নাই। কে দেখছে এটা? আমার আম্মা। আপনার আম্মা দেখছে? হ্যাঁ, প্লাস আমার খালা যখন অফিস থেকে আসে, হ্যাঁ তখন খালার পিছন থেকে ডাকে, তোর জিএল নিয়ে যাবো গা। তখন থেকে প্রকাশ হয়ে গেছে যে ওরা নিতে চাইতেছে। আবার খালারে কি করতো, আপনার এই কুকুরে চারদিক দিয়ে বেড়ায় ধরতো, মানে কামড় দিব এরকম একটা ভাব, কিন্তু দিত না, কামড় দিত না, কিন্তু হঠাৎ করে নাই হয়ে যেত। আমার খালা তো খুব ভয় পাইতো, বাসায় খুব কান্নাকাটি করতো, একটা মাত্র মেয়ে। পরে আমি এই ওদিনকে যখন এই অবস্থা আমার আম্মু দেখলো, আম্মু দেখার পরে আবার শুইছে আম্মু, আবার অন্য কিন্তু ওর অবস্থা এরকম চলতেছে, ও কিন্তু সিম্পল নাই, সাধারণ নাই। আমার আম্মু শরীরের পাশ দিয়ে গেল যে এরকম ভাবে যে আপনার মনে করেন যে অনেক বড় বড় লোমওয়ালা যদি কিছু একটা ঘষা খায়, এরকম লাগে না, এরকম আম্মু তো লাভ দিয়ে উঠছে, দেখা যায় না কিছুই নেই। প্লাস আমার ভাবি একদিন ঘরে গেছে, ঘরে যায় দেখে, আমার ভাবি ঘরে যায় ঢুকছে, পাড়া দিয়ে দেখে যে আমাদের ঘরের খাটটা ইঙ্গে রয়েছে, মানে শূন্য ভাসছে। ভাবি তো চিৎকার মারছে, সাথে সাথে খাটটা করে গেছে, এবং পুইরা দেখে খাটের যে স্ট্যান্ড গুলো লড়াচড়া করতেছে, আমার আম্মু গিয়ে দেখেছেন স্ট্যান্ড গুলো নড়তেছে, এরকম মানে যেমন সমানে ডিলাইতো, ঘরে চারপাশ ভাঙ্গা লাগবে, এরকম একটা অবস্থা। বিভিন্ন জনের ভয় দেখাইতো, বিশেষ করে আম্মুরে অনেক ডর দেখাইতো। আর আম্মুরে দেখাইছে কি জানেন, বলে হয়তো বলবেন গল্প পড়তেছে, স্বপ্নে দেখাইছে যে 7টা মাটির কলসির ভিতর আপনার স্বর্ণ দানা হীরা, আর আম্মুরে বলতেছে তুই এগুলো নিয়ে যা, তোর মেয়েদের আমার দিয়ে দে। আমার খালা বলে আমার স্বর্ণ গয়না আমার কিচ্ছু লাগবো না, আমার মেয়ের দরকার, কারণ আমি অনেক কষ্টের বিনিময়ে পাইছি আমার মেয়েটারে। এরকম ডর ভয় দেখা যাচ্ছে। যাই হোক, ওদিন রাতে থেকে শুরু করলো ডিলাডিলি, যশোরে ডিলা দিতে আগে দিছে কয়েকবার, ওদিন রাতে থেকে পুরা ফুল তালে, মানে এরকম একটা অবস্থা যে মানে সামলাই রাখার মতোই না। মাঝে মাঝে ওর উপরে উঠে, আবার একটু ফাঁক পাইতেছে ডিলা মারে। লাস্টে আমরা করলাম কি, ওর একটা রুমের ভিতরে নিয়ে ওরা শোয়া জায়নামাজ দিয়া আমরা চারো দিক দিয়ে পেঁচায় বসে রইলাম, জায়নামাজ দেওয়ার উপরে কোরআন শরীফ দিয়া সারা রাত আমরা জায়নামাজ দিয়া, গরমের সময় পেঁচাইয়া বসে রয়েছে, একটু পাতার যাওয়ার জায়গা নাই, একটু ফাঁক রাখি নাই। তো বোনটা অনেক কষ্ট করছে। লাস্টে আমাদের বলে ভাই আমার ছাইরা দাও, আমার নিয়ে যাক, আমার আর সহ্য হয় না, পড়লে আমার এখন আর চলে না, আমি পারি না কিছু করতে।
মানে ওর এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যে উঠে দাঁড়াতে পারে না, দুর্বল হয়ে গেছে বন্ধু। এই যে মায়ের গুলা দিতে পারে, যেখানে মারতো সাথে সাথে ফুলে যেত একবারে, সাথে মানসিক এই যন্ত্রণা, আবার তো ভয় দেখাইতো, বিভিন্ন ভাবে ভয় দেখাইতো আপনার। তো পরে ওদিন রাতে তো খুব মানে সামাল দেওয়ার অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের এই ঘটনা দেখে আমাদের বাড়ির পাশে একটা মহিলার স্বামী একটু দয়া হয়েছে নাকি, আমরা সারা রাত চিল্লাচিল্লি হয়তো ঘুমাইতে পারি না আমরা, এরকম দেখে আসছে, আয়সা বলতেছে আমাদের কাছে একটা হিন্দু লোক আছে, হিন্দু লোকটা কবিরাজ, তারে আমি খবর দিই। তো তারে যখন ফোন করছে, সে ফোনেই বলতেছে যে না আমরা কিছু করতে পারবো না, তারা মানিকগঞ্জ নিয়ে যাইতে হইব, ওই যে সবুজের বাড়ি যে জায়গাটায়, ওর কাছাকাছি বললো যে ওখানে নিয়ে যাইতে হইব। তো আমরা বলছি যে মানিকগঞ্জকে যদি আরো দূরে নিয়ে যাওয়া লাগে আমরা নিয়ে যাবো, কিন্তু এত রাত্রে গাড়ি পাবো কোথায়? সে বলতেছে আমি গাড়ি নিয়ে আসতে পারবো। তো আমরা তো তখন টাকা পয়সা দিকে চাই নাই, নিয়ে আসেন গাড়ি নিয়ে আসেন, কোনো সমস্যা, নিয়ে আসছে। কবিরাজ যখন আমাদের বাসায় আসছে বলতেছে না আজান না বললে বার করা যাবে না। কেন? আমরা বাসায় রাখতেই পারতেছি না, একটা মানুষ কতক্ষণ এইভাবে থাকতে পারে? পরে বাইরে খুব চেতে গেল, দেখেন চেতেন না, পরিস্থিতি ভালো না, এখন ওরা নিয়ে বাড়লে খুব রিস্ক হয়ে দেবো। তখন কবিরাজের ছেলেও আসছে, কবিরাজের ছেলে বলতেছে আব্বা একটা লাশ চিকিৎসা করি, এটা আনতে বার করার লেগে। দেখ বাবা এটা আমি করতে চাইতেছি না, এটা যদি খালি কোন রকম ভাঙ্গা যায়, কবিরাজ যেভাবে বলছে, এটা যদি ভাঙ্গা যায় তাহলে কিন্তু আমাদেরই মেরে ফেলাবো। ওর ছেলে বলতেছে যে বাচ্চার দিকে চাইলে তো আমার মায়া লেগে যায়, নিজেরা মরলে মরবো, চলো একটা কাজ করি। তখন ওরা করলো কি, একটা গামছা নিল, ওদের কামদের যে গামছাটা ছিল গামছাটা ভিজাইলো, কয়েকটা গিটটা দিয়া আমার বোনের মাথার উপরে দিল, প্লাস ওর কাছে একটা কোরআন শরীফ দিলাম, বুকে জড়ায় রাখছে, আর মাথার উপরে যায় নামাজ দিয়ে এই অবস্থা ওরা গাড়িতে নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। কোনাবাড়ি বলে একটা এলাকা আছে, কোনাবাড়ির আগে দেখা গেল যে কুকুরে রোড বইরে গেছে, আমরা গাড়ি যেতে পারতেছি না, এরকম একটা অবস্থা, গাড়ি রানিয়ে গাড়ি চাকা কামড় দিতে আসে, এরকম একটা অবস্থা। তো যাই হোক এখানে গেলাম, ওই কবিরাজের কাছে যাই, আমাদের আসলে কোনো ফায়দা হয়নি, শুধু আমাদের রাগা চলে গেছে। সে পানি পড়া এটা এটা দিতেছে, আমার ভাই তো এগুলো দেখো রেগে গেল, ওখান থেকে আইসা পড়ছি। আইসা তখন কি করা যায়, আবার তো রাত্রে উঠবো, তখন এগুলো চিন্তা করতে করতে ওদিন রাত্রে আবার উঠলো। এর মধ্যে আমরা কবিরাজ কিন্তু জোগাড় করতেছি যে কবিরাজ খুঁজেই যাচ্ছে কোন কবিরাজ ভালো করতে পারবে। ওই মুহূর্তে কিন্তু ওরা বাইরে, আর ওই যে টয়লেট আর যেতে দেয় না, টয়লেটে তো মাত্রা আর বাইরে যায়। তো ও ঠিকই টাইমটা হইলেই বলতো আমি টয়লেটে যাবো, টাইমটা হইলে বলতো টয়লেটে যাবো। অন্যান্য সময় যদি টয়লেটে যেত, ধরেন ওই ওয়াশরুমে যদি ওই সন্ধ্যার সময় ছাড়া দিনের বেলা গেলে কোনো সমস্যা হইতো না। আচ্ছা, ওই সন্ধ্যার আগেই যেত, তখন পর থেকে এই সমস্যাটা হইতো। পরের দিন একটা কবিরাজ পেলাম আমাদের কাপাসিয়া বলে রাজাবাড়ি, ওখান থেকে আরো ভিতরে পাবর নামে একটা গ্রাম আছে, পাবর। ওই গ্রামে যাওয়ার পরে আমি একটা কবিরাজ সন্ধান দিল আমার একজনে, আমার বড় ভাইয়ের। ওখানে যখন নিয়ে গেছি, লোক দেখেই সবকিছু বলে দিতেছে আমার বল। আপনার বোনকে দেখা মাত্র? বোনকে আর ভাবির নিয়ে গেছি সাথে, যে বলছিল এই কবিরাজ বলছিল যে ভাবির উপরে করছিল, যে না আমাদের আত্মীয় স্বজন না এটা, ওই ভাবির একটা ছেলে পছন্দ করতো, তোরা রাজবাড়ি গেছো চটপুরি খাইতে, ওই ছেলেও তোদের দেখছে, ওই চটপুরির সাথে মিশে তোরা অনেক কিছু খাওয়াইছে আমার ভাবিরে। তো ওইটা আমার ভাবির উপরে করতে, ভাবির নষ্ট করার জন্য ভাবি কিছু করতে পারে না, যখন জিন জ্বালান করছে এটা ভাবির উপরে না পড়ে ওর উপরে পড়ছে। এইটা যখন শুনছে তখন তো আরো মাথা খারাপ হয়ে গেছে। তারপর যাই হোক ওই কবিরাজ অনেক ভালো, ওই কবিরাজ একটা তাবিজ দিল, বলছে যদি এই তাবিজটা হারায় তাই কিন্তু তোর খুব বিপদ আছে, আর যদি তাবিজটা তুই রাখতে পারো সাথে তাইলে তোর অনেক ভালো হইব। আমার বোনরে বলতেছে তোর জন্য অনেক ভালো হইব, মঙ্গল হইব। তাবিজ নিয়ে আসলাম 2 মাস খুবই ভালো, তারপর মোটামুটি সেফটি ভাবে চলতেছি। ওরা একা দেয় না কোনো জায়গায়, বা একা থাকতে দেয় না, তবে বাড়িটা কিরকম একটা ভার লাগতো আমাদের। এই 2 মাস পরে একদিন হঠাৎ করে এশার নামাজ পড়ছি, আমরা এশার নামাজ পড়ে বাসায় আসছি, হঠাৎ করে গলায় দেখি চাই তাবিজ নেই। পরে গেলাম কি তো তাবিজ কই, ওরা এই কথাটা কই সারতে পারি নাই, অজ্ঞানে পড়ে গেছে। আপনার ওই অজ্ঞান অবস্থা চোখ খুলতো না, কথা বলতেছে ওরা, ওই ওর সাথে আসছে, ওরা বলতেছে কি করতে পারলি তোরা 2 মাস তো একটু পারলি, একটু দূরে সরে থাকতে পারছি, পারছস আটকায় রাখতো। ওর কথা বয়সটা শুনতেছি না, আমরা শুধু আমার বোনের যে বয়সটা এটা শুনতেছি। আপনার বোন ওই জিনের সঙ্গে কথা বলতেছে, আর আমার বোনেরা কি করতেছে এর মধ্যে মারতেছে। লাস্টে আমার বোন এরকম হয়ে গেছে, মারলেও কিছু বলতো না, মারতে আমার কত মারতে পারবি, মারতে আমার মাইরা ফেলা, তারপরেও আমি তোর কাছে হার মানবো না, এই কথা বলতো আমার বোনে। বলতেছে তোর আমার কথা তাবিজ দিছিস কেমনে, তো তাবিজটা এই ঘরে ছাদে আছে, মানে ও এটা বলছে কোনটা আছে তাবিজ, সাথে সাথে আবার অজ্ঞান হয়েছে, কথা বলে না। তখন কি হইতো, অজ্ঞান হয়ে গেলে আপনার দাঁত লেগে যেত, আমরা যখন নাক ধরতাম বা দম ধরতাম তখন দাঁত ছেড়ে দিত, তখন সুস্থ বলতেছে ভাই তাবিজটা এখানে আছে, কই আছে, সাদুর উপরে, কি এইবারে সাদুর উপরে কেমন যাবো তাবিজ। পরে আমরা বাড়ির গেটের বাইরে দেয় না। পরে আমি বললাম আচ্ছা তোর তো সমস্যাটা কি হয়েছে, কবে আমরা এসা নামাজ পরে ধরতে পারছি দরকার তাবিজ নেই। আমি যখন আসলে নামাজ পড়ে ভাবিদের সাথে বসে ভাত খাইছি, খাইয়া আমি যখন কলপারে গেছি না প্লেটটা ধুইতে, ওই সময় দেখলাম যে সাদুর উপরে একটা খালি কাক বসে রয়েছে, আমার দিকে চাইছে। আমি বাস এটুকুই বলতে পারবো, আর কিচ্ছু বলতে পারবো না। ওই আসরের পর থেকে ওর তাবিজ নিয়ে ওর মানে ওর উপরে বর করে রয়েছে আর কি। এরপরে কিন্তু বাচ্চাদের সাথে খেলছে, আপনার বাচ্চা বলে আমার খুব পছন্দ করতো। আচ্ছা, ওই জিনটা খুব পছন্দ, ওই জিনটা কিনা তা বলতে পারবো না, কিন্তু ওর যখন এটা উঠতো
বাচ্চা বলে আমার খুব পছন্দ করতো। এটা পরবর্তীতে একটা বুঝতে পারছি আপনার এই তাবিজটা পরে করলাম কি বাসা থেকে নিয়ে আসলাম ছাদের উপর থেকে, এনে গলায় পরাই দিলাম, পরে তো অত্যাচার কমে না, এই তো একই অবস্থা। পরে আমার বড় ভাই হঠাৎ করে বলতেছে কি তুই তাবিজটা গলা দিছিস কি জন্য? এই তাবিজটা তো ওরা নিয়ে গেছে, যেভাবে হোক ঠিক করে ওরা নিয়ে যেতে পারছে, এই তাবিজটা তো হয়তো বা তারা অন্য কিছু করে দিতেছে, তুই তাবিজটা গলা দিস কে? কারণ তাবিজটা গলা দেওয়ার পর থেকে ওর লগে যে আমরা যে শক্তি করতাম আগে তার চেয়ে 3 গুণ আমাদের জায়গায় আমাদের ঢিলে দামায় ফেলাই দিব, এরকম একটা শক্তি। আমাদের ঘরে যে খাটটা এটা আমি আঙ্গাইতে পারি না সহজ, ও একাই আঙ্গায় ফেলাই একাতে, বা আমার তো একাই আঙ্গায় ফেলাইছিল জিত কইরা তৈরি। তাবিজটা খুললে তো আমার দম বন্ধ হয়ে যেতে জায়গা, তখন কোরআন শরীফ মানে না। তো এরকম করে যদি রাতটা পার হইলো, আবার সকালে কবিরাজে গেছে, কবিরাজ থাপড় টপড় দিল, কিভাবে তাবিজ নিল, হ্যান করলো তেন করলো, পরে কবিরাজ থাপড় দিল আমার বোনকে, হ্যাঁ পরে একটা তাবিজ দিল, পরে আর কোনো তাবিজ কাজ হইল না। ওই তাবিজটা যে দিছে, ওই তাবিজটা খোলার পরে দেখা গেল ওই তাবিজের ভিতরে কি পাওয়া গেছে আপনার, মানে ওই যে ওই ছাদের মধ্যে যে তাবিজটা আমরা দিছি, ওই তাবিজের ভিতরে আপনার পাওয়া গেছে আপনার এই বড়শি আছে না, মাছ ধরার বড়শি, তারপর আপনার পেরাক ছোট পিন যেটা এইটা, তারপরে সোলার ঝাড়ু আছে না, সোলার ঝাড়ুর যে মাথা, আপনার গলায় ফাঁসি দেয় দড়ি গুলো আছে না, এই দড়ির হালকা একটু অংশ, মাথা সিঁদুর, এরকম আরো অনেক আইটেম মিলে দেখি যে তাবিজের ভিতরে পড়া। কবিরাজ এই তাবিজ আমি কখনোই দিইনি, এটা হলো নষ্ট করার লেগে তাবিজ। তাবিজটা যখন খুলতেছিলেন আপনি বোন তো বলতেছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে না, তখন আমরা গলায় তাবিজটা দিয়ে ফেলাছিলাম। পরের দিন সকালবেলা আমরা তাবিজ সহ কবিরাজের কাছে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে কবিরাজরা বললাম যে এই সমস্যা, কবিরাজ তাবিজটা ধরলো, ধরার পরে এবার খোল সমস্যা নেই। পরে আমরা ওখান থেকে আসছি, পরে কবিরাজ আর ভালো করতে পারলো না। এর ভিতরে আরো কবিরাজ টুকরা ফাটকা কবিরাজ আসতেছে। পরে বাসা হুজুর নামে একটা কবিরাজের সন্ধান পাইলাম আমরা আমার বড় ভাইয়ের এক বন্ধুর মাধ্যমে, সে বললো যে সে খুব ভালো করে। তো ওই হুজুরের কাছে যাওয়ার আগে তারে আবার ফোন করে বলা লাগে যে এই ঘটনা এই, সে তখন তার মোবাইলে 200 টাকা পাঠান লাগে, 200 টাকা পাঠাইলে পরে সে দেখে যে তার কি কি সমস্যা। যদি যাওয়া লাগে আমাদের তাহলে সে বলে যে যাওয়া লাগবো, আর যদি না যাওয়া লাগে তাহলে সে বলে যে না যাওয়া লাগবো না, আমি আসবো, বা তার যদি আসা লাগে বা আমি এখান থেকে পারবো। তখন সে যখন দেখলো, দেখার পরে বলতেছে যে দেখেন এটা যে সমস্যাটা, সে এইভাবে বলছে আমি বাদশাহ যদি না পারি কেউ পারবো না। আপনার এই কাচের গ্লাস আছে না, কাচের গ্লাসে এক গ্লাস আমাদের গ্লাসটা দিল, তুমি এক গ্লাস পানি নিয়ে আসো, নিয়ে আসলাম। আমরা আবার গোলাপ কিনে নিয়েছিলাম আমরাই, বললো যে তোমার যে গোলাপ গুলো আনছো ওগুলো ভিজাও গ্লাসের ভিতরে, ভিজাইলাম। তো সে করলো কি এটারে একটা ঢাকনাতে ডাইকা তুইল, ঢাকনাটা ডাইকা একটা পিড়ির উপরে রাখলো, ছোট পিড়ির উপরে রাখে আমার বোনটারে বসাইছে সামনে, আমার ভাবিরও সামনে বসাইছে, বসায় সে তো সে দেখলাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো। তো আমি আবার মোটামুটি তখন অনেক কিছু কোরআন শরীফে জানতাম, তো দেখেন কিছু কিছু সূরা সে পড়তেছে যেগুলো নাকি জিনের বশ করার। লাস্টে দেখে সে কি পড়তেছে এটার বুঝতে পারতেছি না। এখানে কিন্তু যে গ্লাস ভর্তি পানিটা গ্লাসটা দিছে আমার হুজুরে যখন দিছে আমার হাতে, এটা মনে করেন যে খালি গ্লাসটা দিছে আমার, আমি নিয়ে করলাম তাদের কল থেকে পানি পড়লাম, বইরাকে খুব পরিষ্কার পানি আমি নিজে এনে রাখলাম। পরে আমার বললো যে ফুলটা আনছো তুমি, এই ফুলটা যে জবা ফুলটা তুমি এটা ভিজাও, 5টা ফুল। জবা তো কয়েক প্রকারের আছে, লাল যে জবা ফুল, লাল যে জবা ফুলটাকে রক্ত লাল যেটা, ওইটা রক্ত জবা, হ্যাঁ রক্ত জবা যেটা ওইটা। পারলা 5টা ফুল আনছো না, আমি হ্যাঁ 5টা ফুল তুমি এটা ভিজাও। আমি কিন্তু ফুলগুলা হুজুরের হাতে দেই নাই, আমার হাতেই গ্লাসে চুবাইছি। পরে তো দেখলাম যে আস্তে আস্তে আপনার যখন সে কোরআন তেলাওয়াত করতেছে আর পিলতে একটা করে টোকা দিতেছে 3টা করে, আস্তে আস্তে গ্লাসের পানি গুলো দেখে ঘোলা হয়ে যাচ্ছে। তো একটা তাবি পরে আমার যখন লাস্টে শেষ হইলো তখন আমার বললো ফুলগুলো উঠাও, এবার গ্লাসটা ঢাকা, পিরিচ দিয়ে ঢাকা গ্লাসটা। তো পরে পিরিচটা সরাইছি, পরে ফুলগুলো তুলছি, তোলার পরে দেখো ফুলের ভিতরে কি আছে, কিছু পাও কিনা। 3টা ফুলের ভিতরে তাবিজ পেলাম 3টা। তারপরে বলে পানিটা ঢালো, বাইরে নিয়ে পানিটা ঢাললাম, বাইরে পানিটা ঢালতেছি, এই সময় তাবিজ পড়লো আরেকটা, 4টা পেলাম। 4টা তাবিজ পাইলাম, 4টা তাবিজ এরকম সিস্টেমে পাইলাম যে মনে করেন আমি যদি চাই যে তাবিজটা নষ্ট হইব না এরকম ভাবে রাখবো, ঠিক ওই রকম সংরক্ষিত ভাবে আপনার তাবিজটা লোহার তাবিজের উপর তো আবার প্লাস্টিক আছে না, আপনার প্লাস্টিকের আবন্ধ ল্যামিনেটিং করা। আচ্ছা, তো বার করলাম তাবিজ গুলো, খুললাম, খোলার পরে দেখি ওই একই অবস্থা তাবিজ গুলোর ভিতরে। আপনার এই বিভিন্ন সিঁদুর, বড়শি, এই ছোট ছোট পেরাক, আপনার এই যে সোলার ঝাড়ু, তারপরে আপনার এই মাথার চুল, এগুলো বিভিন্ন কিছু দেখলাম, কত অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব। তখন সে একটা কথা বললো, এগুলো আপনাদের বাড়িতে ছিল। আমি তো অবাক, কি ব্যাপার আমাদের বাড়িতে জিনিস আপনি এখানে কিভাবে আনলেন? তখন সে আমার বললো, উত্তর দিল, এত কিছু তো তোমার জানার দরকার না, তোমাদের বাড়িতে ছিল, এটা আমি আনছি এখানে। পরে যাক আমার বোনের একটা তাবিজ দিল, আমার ভাবির একটা তাবিজ দিল। হুজুরে বললো যে এই তাবিজ যদি কোনোদিন নষ্ট হয়ে যায় তাহলে ভাববা যে ওদের অনেক বড় ক্ষতি হয়েছে, এই জন্য তাবিজটা নষ্ট হয়েছে। আর এই তাবিজ নষ্ট করে ফেলাইলে হয়তো আমি আইলে আবার তাবিজ দিয়ে দিতে পারবো, তো আবার এরকম হইব, তো আমি যদি না পারি তাহলে আর কেউ পারবো না। কোন তাবিজটা নষ্ট হয়ে গেলে? যে হুজুর যে তাবিজটা দিচ্ছে আমার বোনকে দিচ্ছে, ওই তাবিজটা যদি কোনোদিন নষ্ট হয়ে যায় তাহলে বুঝবা যে ওদের অনেক বড় ক্ষতি হয়েছে, জিন জাতির গুলো যেগুলা। আচ্ছা, ওদের ক্ষতি কইরা তারা এই তাবিজটা নষ্ট করছে। আচ্ছা আচ্ছা, তো ওই জিনগুলো যখন ধরতো না, ওই হুজুরের নাম বলে না যাইতো গা,
আচ্ছা আচ্ছা। যদি বলতাম যে বাসা হুজুরের কাছে তোরে নেবো, যাইতো গা, সুস্থ যেত। এই তাবিজ গুলো যে 4টা তাবিজ যে পাওয়া গেছে আপনাদের, কেমনে এই তাবিজ গুলো আপনাদের বাসায় গেল? এটা বলছে আমাদের, এটা বলছে ওই হুজুরে বললো, পরে সব খোলাসা করে বললো কেউ আসলে নষ্ট না, এগুলা জিন জাতি যখন কেউ রূপা করে ওরাই তাবিজ করে, ওরাই তাবিজ গুলা বানায় বাড়ির বিভিন্ন অঞ্চলে ঘিরে রাখে, যাতে এই বাড়িতে কেউ অন্য কেউ আর আসতে না, অন্য কোন কবিরাজে কিছু না করতে পারে। ওই যে কবিরাজে বাড়ি বন্ধ করে থেকে গেছিল, এই তাবিজ বজলতেই কিছু করতে পারে নাই, বাড়ি বন্ধ কাজ করতে পারে নাই। আচ্ছা আচ্ছা। সে একটা সব বলছে হুবহু, ওই যে কবিরাজে বলছে দূরে আটকাইছে, সে হুবহু সত্যি দূরে আটকা রাখছে, তার ক্ষমতা দূরে আটকাইছে, সে দূরে দেখছে। কিন্তু আপনার বোনের কাছে তো 2টা না, 10টা না, 5টা না, এরকম সত্যি সত্যি। পরে তার কথা মিলিয়ে দেখলাম যে হ্যাঁ আমার বোনও তো বলছে যে ভাই যে দেখো আমি গুণে শেষ করতে পারতেছি না, মাঝে মারতেছে। পরে হুজুরে বললো যে ও কবিরাজ দূরে ঠিকই আটকাইছে, আরেক কবিরাজ কাছে একটা আটকাইছে, ও তো ঠিকই আটকাইছে, ওদের ক্ষমতা আছে একটা আটকানোর, আটকাইছে, ওনার 2টা আটকানোর ক্ষমতা আছে, আটকাইছে। আর ওই যে তাবিজ গুলো আপনাদের বাড়িতে ওরা গাইয়া রাখছে, এই তাবিজ গুলো যে পর্যন্ত আপনাদের বাড়ি থেকে না সরাইবো, এগুলো কোনো দিন এ বাড়ি থেকে যাইবো না, ওর কাছ থেকে যাইবো না। তো বিশ্বাস করবেন না সুমন ভাই, ওই দিনকে আমি যখন বাসায় ওরে নিয়ে আসলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছে, বাসায় আসছি পরে বাড়ির পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, ওই যে একটা থমথমে ভাবের কথা বলছিলেন, ভাব আছে না, বলছিলাম যে নাই। আমার বাসায় যখন আসছে আমার আম্মা বলতেছে কি ব্যাপার, বাড়ি তো আজকে অনেক ভালো লাগতেছে, আজকে কেমন জানি মনটা খোলাচা লাগতেছে। আমার বোনও বলতেছে আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে। তো এরকম কইরা প্রায় 6-7 মাস গেছে। 7 মাস পরে ভাই দিনের বেলা একদিন উঠছে, এরকম ওঠা উঠছে একমাত্র আমি আর আমার আম্মু ভাই, যেখানে 4টা-5টা পুরুষ আমরা লাগতে পারি, এখানে আমি আর আম্মু বাড়ি। আমার বোনটা তখন তো মনে করেন প্রায় 14 বছর হয়ে গেছিল, 14-15 মতো। আমি যে রুমে শুইতাম ওই রুমে শুয়ে রয়েছে, আম্মু আবার কি মনে করে জানি দেখতে গেছে, দেখতে যায় দেখে যে কথা বলতেছে ঘুমের মধ্যে। হ্যাঁ, ঘুমের মধ্যে কথা বলতেছে। আম্মু তো এই লক্ষণ খারাপ, আমার সাথে সাথে ডাক দিছে আমার, আমি যে দিদি একই কথা বলতেছে, কি জানি খাইতেছে। আমি সাথে সাথে বাইরে ফোন দিলাম, ভাই আস্তে আস্তে উঠে গেছে। আমি তো রাখতে পারি না, কেউ আগায় আসে না আমাদের বাড়িতে, আমাদের সাথে প্রতিবেশীরা কেউ সাহায্য করতে আসেনি সাহায্য করতে। একটা মহিলা ছিল, আমরা বিথিরাম্মু বলে আমরা ডাকি, ফুবু বলে ডাকি, বিথিরাম্মু। ওই মহিলাটা আমাদের এখানে আসতো, তবে ওনার মহিলার বাচ্চাদের আসতে দিত না। ওই মহিলাটা আসছে, আর আমার নানা লাগে সম্পর্কে, দুলাবের নানা, নামাজ পড়ে যেতেছিল, সে এরকম দেখে আসছে। ওরা আমাদের সাথে দইরা টইরা সামলায় রাখতে পারি না, কোরআন শরীফ দিয়ে রাখছে, বুকের রূপে মানতেছে না, হঠাৎ করে আপনার কথা বলতেছে অটোমেটিকলি আমাদের সাথে। কোরআন শরীফটা সরাও, আমি তোমাদের সাথে কথা বলবো, কোরআন শরীফটা সরাও, আমি তোমাদের সাথে ফ্রি কথা বলবো, কোনো কিছু করবো না, কথা বলবো। তো কি কথা বলবো, ঠিক আছে। পরে চিন্তা করতেছি, আমরা 2টা মানুষ আর মহিলা মানুষ, আমি পুরুষ মানুষ, আমি একলা, যেখানে 4-5টা মানুষ সামলায় রাখতে পারি না পুরুষ মানুষ, আমি একলা কিভাবে সামলাম? যদি কোরআন শরীফ সরানোর পরে যদি আবার শুরু করে, তো আমি সরাই না। তো বলতেছে আমার কোরআন শরীফটা সরাও ভাই, ঠিক এমনি আমার বোন যেভাবে বলছে ঠিক এভাবে বলতেছে, ভাই আমার কোরআন শরীফটা সরাও, আমার বুকটা চলে যেতেছে। তো আমার ভাই সরা, দেখি কি হয়। দরজা সিটকে আটকাই দিলাম, তালা মেরে দিলাম, এটা না বাড়িতে পারে বাইরে। পরে কথা বলতেছে যে দেখেন আমি কিন্তু যা ভাবতেছেন তা না, আমি ওই খারাপ গুলা না, আমি ভালো, আমি ওর বোন। একদিন ও পরীক্ষা দেন, ওর বয়সটা যখন 8 বছর, তখন পরীক্ষা দেন একটা বিষয়। আপনার বোন? হ্যাঁ, আমার বোন। আচ্ছা, পরীক্ষা দেয় নাই, বাসায় আসছে। পরে তো আমার বলতেছে যে ও পরীক্ষা দেয়নি, তো আমি ওরা মারছি। আপনি মারছেন? হ্যাঁ, আমি মারছি। মারার পরে ওই যে পরে যে আসছে বলছে যে আমি ওর বোন, ও বলতেছে ওই দিন থেকেই এগুলোর নজর, ওই 8 বছর বয়স থেকেই ওর উপর নজর করছে। প্লাস ওর যে বোন বলো যে আমি বোন, আমি যদি না থাকতাম এতদিন অনেক কিছু হয়ে যেত। ও যখন এই কথা বলছে যে আমি যদি না থাকতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। আমার আম্মু বলে ফেলাইছে তোর নাম কি, বলো তৃষ্ণা। তুই যদি তোর বোন মনে করস তাহলে তুই তোর বোনের বাঁচাতে পারস না কেন? তখন ওইটা একটা হুবহু আমার বোন যেভাবে বলে এইভাবে বলছে, খালা আমার পক্ষে সম্ভব না ওদের সাথে লড়াই করা, তারপর আমার যতটুকু সম্ভব আমি করতেছি। পরে কি করা তাহলে বল কি? ও বললো যে আমি এখন চলে যেতেছি, কারণ উঠে আসতেছে, উঠে আইলে বলে আমার মারবো, আমি চলে যেতেছি, উঠে আসতেছে, ওর উপরে তাড়াতাড়ি আমি যাওয়ার পরে কোরআন শরীফটা দিবেন ওর উপরে, তাহলে আর আসতে পারবো না। ও চলে গেল, পরে তো আবার পাগলামি শুরু করে দিল। পরে কোরআন শরীফ দিয়েছে, পরে ঠান্ডা হয়ে গেল। যাওয়ার সময় বলে গেছে যে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা, এই 3 বার যদি ওর নাম ডাক দেয় তাহলে ওর উপরে এসে হাজির হইব, আমাদের কথা বলবো। তো চলে গেছে। যখন আবার যখন ভালো হয়েছে তখন ডাক দিছি, পরে বলতেছে আমাকে আচ্ছা এই বাদশাহ হুজুর, যে বাদশাহ হুজুর একটা ঠিক এভাবে বলছে যে ভাই এর নামটা লয়েন না আমার সামনে, আমি অনেক ভয় পাই হেরে। পরে বলে আমি কইতে এত ভয় পাওস তোরা, তো এত ভয় পাস তাহলে তাবিজটা নষ্ট করলো কেন? ভাই 6টা মাস ধরে ওরা প্ল্যান করতেছে, ওরা কিভাবে তাবিজটা নষ্ট করবো। ওরা যাই কাছায় জইলা যায়, লাস্টে যে ওদের যে বাদশাহ, ওই বাদশাহ যে একটা অংশ, শরীরের অংশ নষ্ট কইরা পরে তাবিজটা নষ্ট করছে। এই কবিরাজ বলছিল যে কিছু একটা নষ্ট করে করবো। তখন তো মিলাই গেছে কথায় কথায় যে কবিরাজ তো ঠিকই বলছে, কি করা যাতে বাড়ি থেকে সরাই ফেলান। কেমনে? যে 41 দিন মতো বাড়ির বাইরে রেখা দেখেন, এই বাড়ি থেকে। তো ওর কথা মতো আমি বললাম বাইরে বাইরে বের করবো, এখন যদি পাগলামি করে
রাস্তার মধ্যে মেয়ে মানুষ, তখন তোর বয়স প্রায় 15 বছর হয়ে গেছে, মোটামুটি একটু বড় হয়েছে, তা তো সামলাতে পারবো না। কয় না আমি যাবো সাথে, আমি ভর করে যাবো সাথে। কিন্তু তখন আমাদের মাথায় ঢুকে নাই ও ভর করে যাইবো। তো আগে যখন ও বলছে যে ও আসতেছে, আমি থাকতে পারবো না, ওগুলো আসতেছে, তো এখন ভর করে গেলে ওগুলো আসলে ও কি করবো, এটা আমাদের মাথায় তখন ধরে নাই। যে ওই নাম ধরে ডাক দিছি যে ও পার্মানেন্ট লয়ে গেছে শরীরের জন্য, এইটা আমরা বুঝতে পারিনি তখন। তৃষ্ণা তৃষ্ণা বলে 3বার ডাক দিছি, আমরা এটাকে এনে দিলাম ওরে। আচ্ছা, শরীরের সাথে মিশা গেছে, শরীরের সাথে মিশা গেল। তো পরে আমাদের ওরে যখন আমার খালা বাসায় নিয়ে গেলাম, তো ওকে যেন ট্রিটমেন্ট করে আর কি। আপনার ওই সন্ধ্যার পরে দেখা যায় কি করে, আসিম করে ওর উপরে বসে, আসিম করে বৈশা আপনার এই মোমবাতি টুমবাতি জ্বালায়া কি জানি করে, এগুলো আমরা বুঝি না। এটা হচ্ছে ওই তৃষ্ণা জিনটা যে করতেছে। আমি এদিকে করলাম কি, ওই যে তৃষ্ণা বলছে যে আরেকজনের মেয়ে, মানে তৃষ্ণা যার মেয়ে, ওই যে জন্ম নেওয়ার পরে মারা গেছে। তো আমি খবর লাগাইলাম যে ওখানে কি তার আসলে কি তার এরকম একটা মেয়ে হয়েছে কিনা, মারা গেছে কিনা। খবর লাগাই দেখি ওনারা এখন বাংলাদেশে নেই, ওনারা ইন্ডিয়া চলে গেছে। ওনারা ছিল হিন্দু, কিন্তু ছিল যে ঠাকুর না কোন জায়গায় যেন যে তাদের একটা আত্মীয় আছে। যখন আমরা এই খোঁজটা লাগাইছি, তখন তৃষ্ণার মুখ খুলে ফেলাইছে, ভাই আমি কথা মিথ্যা কথা বলছি। কেন এই কথা যদি না বলতাম তখন তো আপনারা বিশ্বাস করতেন না, আর ওর বাড়ি থেকে বের করতেন না, আর তো খুব অত্যাচার করতো। তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম কি হয়তো বা তাও হইতেও পারে। আমার বোন আবার এর মধ্যে দেখতো, যদি আয়না দেখতো না, আমার বোনের দেখা যেত যে ওর বান্ধবীদের চেহারা খেলতেছে, ওর বান্ধবী দূর করতেছে। আয়না এটা কি দেখতো? আমার বোন দেখতো। বোন দেখতো, আপনারা দেখতেন? আমরা দেখতাম না, আমার বোন দেখতো। পরে আরেকজনের বাসায় কতদিন আর সহ্য করা যায়, প্রায় 41 দিন হয়ে গেছে গা। পরে আমরা বাসায় নিয়ে আসছি, আমার বান্ধবীরা ডাকবো। তো বান্ধবী আইসা করলো কি, ও বান্ধবী আসছে, বান্ধবীর সাথে কথা বলে, আমার বোন কথা বলে। আমার বোন কথা বলে কিভাবে বললে হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না। এর মাঝে আমি একটা ছোট্ট ঘটনা থুয়ে গেছি, যেটা সবচেয়ে অবাক করার মতো বিষয়, যে ওরে যে কোরআন শরীফ যদি পড়তে দিতেন না, ও চোখে দেখতো না। আচ্ছা, অন্ধ হয়ে যেত। আবার বই দিতাম ঠিকই দেখতেছে, কিন্তু কোরআন শরীফ দিলে চোখে দেখতো না। আপনার পরে ওর যে বান্ধবীরা আনলো, ওর বান্ধবীরা আনার পরে আমার বোন বলতেছে, আমার বোন কথা বলে কিভাবে, চোখ বন্ধ করে, যেমন আমি কথা বলতেছি এবং চোখ বন্ধ করে কথা বলে। আমার বোন সবই দেখতেছে, কিন্তু বোনের চোখটা বন্ধ। ওর হঠাৎ করে একদিন আমরা, কোনো সমস্যা হয় না, এই বাড়ির চারে ঢিলা বা ওইটা হিডা কোনো সমস্যা নাই। তখন আমরা একটা জিনিস ভাবলাম কি, যে হয়তো বা ওইটা ওর উপর বর করে থাকতে চাইতেছে, যাইবো না কোনোদিন, যে আসলে হয়তো আর ভালো লাগছে বা পছন্দ হয়েছে, এর জন্য থাকতে চাইতেছে, এগুলো দেয় নেই। তো না দেওয়ার প্রেক্ষিতে ওর বান্ধবী এরকম কথা বলে বান্ধবীর সাথে। হঠাৎ করে একদিন ও ঘুমাইতেছে, আমরা দেখতেছি কি ও হাত বাড়ায়। আচ্ছা, হাত বাড়ায়া কি যেন মুখে দেয়, খায়, চাবায়। এগুলো দেখার পর তোমার মুখে জানি সন্দেহ শুরু হয়ে গেল। ও কিছুই বলে না। 3 দিন 4 দিন 5 দিন পরে বলতেছে, ভাই একটা কথা কি, আমি দেখ মহিলার স্বপ্নে দিয়ে গেলি। কি দেখোস মহিলায়? কি কয় মহিলায়? কই মহিলায় ভাইয়া বিশ্বাস করবো না, আমার এরকম খাবার খাইতে দেয়, আমি জীবনে খাবার খাই নাই, এরকম বিছনায় আমি শুই। স্বাভাবিক? আপনার বোন বলতেছে? হ্যাঁ, আমার বোন বলতেছে। আচ্ছা, কই ভাইয়া আমি এরকম খাবার খাইবার দেয়, আমার আমি জীবনও খাই নাই, বা এরকম বিছনায় আমার শুইতে দেয়, আমি জীবনে এই বিছনাতে শুই নাই। আমি কি করছ তুই এগুলা? কই হ্যাঁ, আমার রাতে নিয়ে যায়, ঘুমের মধ্যে নিয়ে যায় শোয়ায়। তারপর পরে আমি বললাম, দেখ সাবধান, টাকা পয়সা দিলে কিন্তু নিবি না, ও তো বাইরে আমি অনেক বড় লোক করে দিব, বিনিময়ে তোরে চাই। তুই শুধু একা এটা জায়গার কথা বলে, যেমন মনে করেন যে আমার বাড়ি থেকে একটু আড়ালে, আমি এখান থেকে গেলাম, যেমন ওই গাছগুলার মনে করেন যে আড়ালে, এরকম আড়ালে যাইতে হইব, একা যাইতে হইব। তো এরকম করতে করতে ওই বরকাটা লাস্টে আগে তো মহিলার রূপে আসতো, পরে গিয়ে এই পিশাচের রূপে আসতেছে। আবার সেই আগের মতো মারে, এই মারধর করে, এরকম মারে, চুলে ধরে টান দেয়, এরকম খালি সমানে সবার মধ্যে দেখি উনি চিৎকার পারে, কি হয়েছে, আমার মারতেছে, আমি কি করবো? পরে মহিলা বলতেছে ওরে ও তো বাইরে কই সাবধানে যেতে। তো এরকম করতে করতে ভাইয়া পরে লাস্টে দেখা গেল কি, আপনার যে তৃষ্ণা ওইটা ফল্ট বলতে ওদেরই, মানে এটা হচ্ছে চাল করে মানে ওই যে আমরা ডাক দিছি তৃষ্ণা সারা জীবনের জন্য আর কি হয়ে গেল শরীরে। পরে লাস্টে আল্লাহর উপর তাওয়াক্কাল তো আল্লাহ, বললাম যে আল্লাহ অনেক চেষ্টা করছি, তুমি যা করো, তাওয়াক্কাল তো আল্লাহ, একদম আল্লাহর উপরে ছেড়ে দিছি। পরবর্তীতে গিয়ে দেখা গেল কিছুদিন এরকম যাওয়ার পরে যে টাকা পয়সার লোভ দেখাইতো, পরে আর মারতো না, টাকা পয়সার লোভ দেখাইতো, খালি টাকা পয়সার লোভ দেখাইতো। এরকম আস্তে আস্তে কিছুদিন আবার হয় না, আবার হয়। পরে আপনার এই আস্তে আস্তে এরকম বললাম যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ছেড়ে দিছি, আল্লাহ তুমি যা করো, হয় ওরে বাঁচায় রাখো, নাহলে আমার কষ্ট দিও না, আর মারে ফেলো। কারণ আমার বোনরা যদি দেখতেন ওর যে মন মানসিকতাটা এখন ওই বাচ্চার মতোই রয়ে গেছে অনেকটা। এই মাঝে বাসা হুজুরের সাথে দেখা করলাম, বলতেছে দেখেন আপনারা যদি নেন আবার এরকমই হইতে পারে। তো আসলে পরে আর কেউ পারে না। পরে আরেকটা কবিরাজের সন্ধান পাইছি, ওখানে আমার খালাদারা নিয়ে গেছে, জাইরা টাইরা দিত, এটা করতো, উঠলে মাঝে মধ্যে। পরে আস্তে 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 আপনার মোটামুটি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর মাঝে মধ্যে উঠতো, উঠার পরে আস্তে এরকম করতে করতে 16 তখন ওর বিয়ে হয়ে যায়। বিয়ে আবার ওর স্বামীর সব জানানো হয়েছে।
পরে বিয়ের পরে আপনার ও আবার গার্মেন্টসে চাকরি নেয়, চাকরি নেওয়ার পরে আপনার একদিন গার্মেন্টসে উঠে এরকম, আবার একদিন আমার খালা অসুস্থ হয়ে যায়, খালো অসুস্থ হয়ে যায়, ঘরে পড়ে যায় দুজন। পরে ওরা গার্মেন্টস থেকে চাকরি থেকে নিয়ে আসছি, চাকরি করার দরকার নাই তোর, পরে নিয়ে আসছি। পরে বাসায় এরকম উঠে মাঝে মধ্যে। আমার খালা মারা গেছে 7-8 মাস হইব, খালা মারা গেছে। আমার খালু মারা গেছে হয়তো ভাই 1 মাসের মতো হইব, ও একাই এখন আমাদের কাছে থাকে। আমার খালু মারা যাওয়ার আগে 3-4 মাস আগের ঘটনা। তো ও বলতেছে, ও পরবর্তী যেটা এসব বলছে যে ভাই আমি শুধু ভাত খেয়ে গিয়ে শুইছি, আমি এটা বলতে পারবো, পরে আর কিছু বলতে পারবো না। কিন্তু এর পরে দেখে ওর স্বামীর সাথে খুব ঝগড়া হয়েছে, ওর স্বামী ওর একটা থাপ্পড় দিছে। থাপ্পড়টা দেওয়ার পর ঠিক 2 মিনিট পর থেকেও নাই। কিন্তু আগের মতো যে নিয়ে যাওয়ার বিষয়টা না, আগের মতো নিয়ে যাবে, মাইরা ফালাইবে, মারে, ভয় দেখা, হ্যাঁ ভয় একটু দেখায়। এবং এখন যদি ওঠে না যেটা বিষয়টা, এখন আমার বোনের যেটা আমি আগে বলছিলাম যেটা অভ্যাস হয়ে গেছে, অভ্যস্ত হয়েছে, এখন আমার বোন আগ থেকে উপলব্ধি করতে পারে। স্বামীরে বলে দিছে যে আমার কিন্তু আজকে ভালো লাগতেছে না, তুমি একটু সাবধানে থাকো। তার মানে হচ্ছে যে স্টিল এই ঘটনাটা ওনার সাথে এখনো ঘটতেছে, তবে যেমন আগের মতো না। আচ্ছা, অনেকটা কমে গেছে। এর পরবর্তীতে গিয়ে মনে হয় একবার হয়েছিল, তারও আগে মনে হয় 6 মাস আগে একবার হয়েছে এরকম। এখন মানে অনেক লম্বা একটা গ্যাপ। এখনো এটুকু বোঝা যায় যে আপনার ও যদি কোনো মরা বাড়িতে যায় তাহলে ওর সমস্যা একটু হয়। আবার যদি মানে কোনো আপনার যে বাচ্চা হয় না, যে আমরা গ্রাম ভাষা যেটা বলি যে ছড়িঘর বলি আমরা, গ্রাম ভাষা, এসব ওই ঘরে গেলে আপনার এই সমস্যাটা হয়। আচ্ছা, মানে এখনো কিছু কিছু জায়গা চলতে হয়। যেমন ওর আব্বা মারা গেছে, ওখানে গেছে, আর আব্বা নিজের আব্বা মারা গেছে, ওখান থেকে আসার সময় আমার মা বলতেছে যে ঠিক ওর কথা বলার স্টাইল, ওর চোখের চাহনি ঠিক সেই আগের মতো। তার মানে কোনো না কোনো ভাবে তার মধ্যে এখনো আছে ওরা এখনো ওই ঘুমের মধ্যে কথা বলে অনেক সময়। এখন তার লাইফটা এটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন অনেক কবিরাজ অনেক চ্যালেঞ্জ করতে বললাম না, পারতেছে না কেউ। যাই হোক, আমার ঘটনা এটাই ছিল যে আমার বোনটা যদি নিয়ে আসতে পারতাম আর হয়তো বেশি ভালো হইতো। শ্রোতারা বিশ্বাস করবেন কিনা জানি না, বা আপনি সুমন ভাই বা রেহান ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এটা একদম আপনারা যদি যে একটা জরিপ করে না যে একটা ঘটনা সত্য না মিথ্যা অনুসন্ধান করে না, আপনারা যদি আমার এলাকায় অনুসন্ধান করেন, আমাদের এলাকায় যে কারো কাছে জিজ্ঞাসা করবেন বলে দিতে পারবেন। আসলে এখানে বিশ্বাসটা তো সম্পূর্ণ যার যার ব্যাপার হতে পারে। হ্যাঁ, তো রেহান, মহসিন ভাইয়ের বোনের যে ঘটনাটা এখনো ওনার মধ্যে স্টিল আছে, এবং উনি আমাদেরকে বললো, যেটা শুনলি তুই, যে চাইলে আমরা যদি অনুসন্ধানও করি এটার সত্যতা যাচাই করা যাবে। আসলে বিশ্বাস তো যার যার ব্যাপার। হ্যাঁ, বিশ্বাস আসলে যার যার ব্যাপার। আর এখানে কিছু ব্যাপার আছে, আমি এখানে অনেকগুলো পয়েন্ট এরকম পাইছি। টোটাল ব্যাপারটার মধ্যে এটাকে আমরা মানে ভর বলা হয় বাংলাদেশি ভাষায়, আবার এটাকে খ্রিস্টিয়ানরা বলে থাকে পজেশন যেটা হয় সেটা আবার ওরা এক্সরসিজম নামে একটা পদ্ধতি দিয়ে, আমরা যেটাকে বলি ঝাড়ে, এবং এই পজেশনটা অনেক সময় ওরা ইচ্ছাকৃতভাবে মানুষের উপর সেখানে করিয়ে থাকে। সেখানে ব্যাপারটা দেখা যায় যে এরকম যে কোন একটা দুর্বল যাদের মন, স্পেশালি হ্যাঁ ধার্মিক ভাবে দুর্বল বা মনোবল একটু কম, তাদের উপরে এই ধরনের ব্যাপারগুলো হয়। তো আমার মনে হয় এই ক্ষেত্রে সলিউশন কি হবে আমি জানি না, আলটিমেটলি কবে কিভাবে কোথা থেকে এই জিনিসটা টোটালি সরে যাবে আপনার বোনের উপর থেকে আমি জানি না, বাট আপনাদের চেষ্টা করা উচিত সারাক্ষণ তার মনোবলটা খুব বেশি বাড়ায় রাখার। কারণ চেষ্টাটা করতেছি এক্স্যাক্টলি, এবং যে মানুষটা জানে যে সে সবচেয়ে বেশি শক্তিশালী, তার সাথে কোনো কিছুই পেরে উঠবে না। আর সবচেয়ে বড় কথা, এতদিন যাবৎ ফাইট করেই আছে, এখনো এটার সাথে ফাইট করে দিয়েছে, বা আমরাও যাইতেছি। তো এইখানেই হচ্ছে ব্যাপারটা। তো ভাইজান, আমরা সবাই সবার গল্প শুনলাম, এবং বিশেষ করে এরকম একটা অদ্ভুত জায়গার মধ্যে বসে অদ্ভুত ঘটনা, সব জার্নি, আপনাদের জার্নি এবং এই জায়গায় এসে বলা, সব মিলাইয়া কেমন মনে হলো? ভাই জার্নিটা তো বড় কথা না, কিন্তু এই যে একটা ভয়, একটা মজা, একটা আনন্দ, মানে সবাই মিলে ভয় পাওয়াটাই অনেক দেখলাম, এটাই মানে অনেক মজা। ওই যে আপনারা বলেন না অনেক সময় আমরা, আপনার রেহান ভাই ভয় পাইতে মজা পান, এটাই কিন্তু অনেক একটা মজা, ভয় পাইতে একটা মজা। আমাদের ভাইটা মজা আছে যদি অনেকে মিলে পাই, কিন্তু একা ভয় পাইলে মজা নাই। একা ভয় পাইলে আপনারা বলছেন অনেকে মিলে মজা পাই, যেই ভয়ের গল্পগুলো আপনারা বলছেন, এবার ঠিক করে একজন একজন করে বলেন, সত্যি কি চান এই ঘটনাগুলো আবার ঘটুক? না, কখনোই না, কেউ কি চায়? তবে আমরা একটা জিনিস বলে রাখি রেহান, আমরা আছে ইবনে ওমরের যে ঠিকানা পাইলাম ওনার বাড়ির এখানে, সেই তেঁতুল গাছ পোড়াবাড়ি, দেখা যাক কোনো একদিন ইবনে ওমর আপনি রেডি থাকেন যে আমি আর রেহান হয়তো বা আপনার চলে আসতে পারি এখানে। অবশ্যই আপনাদের দাওয়াত রইল। তো আমার মনে হয় চল রেহান, অনেক রাত হয়ে গেছে, আর বেশি থাকা ঠিক হবে না, আমাদের মনে হয় ওঠা উচিত, অনেক রাত হয়ে গেছে এবং বাতাসও বাড়তেছে। আর
নীরবতা একটু কেমন কেমন জানি, বিশেষ করে মহসিন ভাইয়ের এই ঘটনা শোনার পর একটু অন্যরকমই লাগতেছে। আর খুব ইচ্ছা ছিল আমিও হয়তো কোনোভাবে একটু শুনবো মন্ত্র জপ হচ্ছে কোথাও, বাট ব্যাড লাক। তোর আর ব্যাড লাক। চল আমরা তাড়াতাড়ি উঠি, আমার এইখানে চলেন সবাই, আমরা 6 জন মিলে এখনই রওনা দিই। সবাই আমরা উঠে যাই। মানে ভয়। হয়তো আপনারা আপনাদের জীবনে এরকম ঘটনার মুখোমুখি অনেকেই হয়েছেন। খুব ছোটবেলায় আমি এরকম একটা ঘটনার মুখোমুখি হয়েছিলাম। আমি তখন ক্লাস 3 কিংবা 4 পড়ি। হঠাৎ করে শুনলাম আমার পাশের বাড়ির সবচাইতে শান্ত সুবোধ মেয়েটিকে জিন ছাড়াচ্ছে। জিনটা আসলে কি তখন বুঝতাম না। দেখার জন্য গেলাম, সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং অদ্ভুত বিষয় হলো 4-5 জন লোক তাকে চাপটে ধরে আছে। জিন যে ছাড়াবে সে লোকটিও খুব পরিচিত, ছোটদের সাথে অনেক দুষ্টুমি করত। এই মানুষটি নাকি জিন ছাড়াবে। জিন কোথায় খুঁজছি। শুধু যেটা দেখলাম ওই মেয়েটি অদ্ভুত কিছু আচরণ করছে এবং যে লোকটি আমাদের সাথে এরকম দুষ্টুমি করত ভদ্রলোকের নাম ছিল জালাল তাকে বিভিন্ন প্রশ্ন করছে এবং ওই মেয়েটি উত্তর দিচ্ছে। তো আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা জিন কোথায়? মা বলছে যে ওই মেয়েটিই জিন। এটা কিভাবে সম্ভব? যাই হোক, তখন যে ঘটনাটি দেখেছিলাম সেটা বড় হয়ে পরবর্তীতে কিছু কিছু দৃশ্য মনে পড়ে যা আপনাদের সাথে এখন শেয়ার করছি। জালাল যে কাজটি করলো, ওই মেয়েটির বাম হাতের একটা কেনো আঙ্গুলে খুব শক্ত করে সুতো পেঁচাতে শুরু করলো এবং কিসব সে পড়ছিল। অনেকক্ষণ পর জিনটা চলে গেল সবাইকে সালাম দিয়ে। তখন অদ্ভুত এক দৃশ্য দেখলাম যেটা আমার মনে ওই ছোটবেলাতে দেখা জিনিসের প্রভাব এখনো পড়ে আছে। সেটা হলো মেয়েটি মুহূর্তের মধ্যেই ঘাম ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠে ওর মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। এখনকার দিনে যখন আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করি, যদি আমি আমাদের বর্তমান সময়ের ধান্দাবাজির দিক থেকে ভাবি যে জালাল একটা বিশেষ প্রতাপ সেই গ্রামে প্রতিষ্ঠা করার জন্য এই কাজটি করেছিল যে সে জিন ছাড়াতে পারে, সেটার জন্য হয়তো বা এটা একটা মেকি ব্যাপার ছিল। কিন্তু যখন আমি বড় হয়ে দেখেছি যে আলটিমেটলি ওই লোকটার ওরকম কোনো প্রতাপ ছড়ানোর কোনো ব্যাপারও ছিল না এবং একই সাথে যে মেয়েটির সাথে এই কাজটি করা হয়েছে সে মেয়েটা এতটাই সহজ সরল ছিল যে তার পক্ষে ধরনের অভিনয় করাও সম্ভব ছিল না। তাহলে এটা কি ছিল? বিশ্বাস করেছি কি করিনি সেটা একান্তই আমার নিজের ব্যাপার, কিন্তু এটা আমার নিজের চোখে দেখা একটি ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। শেষ হয়ে গেল আজকের মতো ডর। ভয় যেহেতু শেষ হচ্ছে না, সুতরাং ডর অনুষ্ঠানও শেষ হবে না। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো জায়গা থেকে। আজকের মতো শুভরাত্রি। রাত্রিটা কি আসলেই শুভ হবে?